Am I audible to all of you? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আমি যতদূর দেখতে পাচ্ছি ইশিরাজ, প্রিয়দীপা and somebody else has joined, right? শিবশঙ্কর বাবু আপনি আছেন? So shall we start? ইশিরাজ, শিবাঙ্গী আর আরেকজন আছে, তাই তো? তিনজন আছে। কে কে আছো একটু জাস্ট বলে দাও। ইশিরাজ আছো, শিবাঙ্গী আছো, আর কে আছো? Sir, Priyodipা। প্রিয়দীপা আছো, তিনজন আছো। স্যার So, রাজেন্দ্র। ও রাজেন্দ্র আছো, চারজন আছো। কৌফিক। ও আরো আছো, টোটাল পাঁচজন নাকি? ফাইন, ফেয়ার এনাফ। তাহলে লেটস বিগিন। আমরা প্রথমে একটু সিলেবাসটা দেখে নেবো। আমি কেন ওয়ার্ল্ড হিস্ট্রি করাচ্ছি বলে দিই। সেটা হচ্ছে যে আমরা এর আগে মডার্ন হিস্ট্রি করাচ্ছিলাম, একটু গ্যাপ হয়ে গেছে করাতে করাতে, মাসখানেকের উপর গ্যাপ হয়ে গেছে। তোমরা কিছু আনসার লিখে পাঠিয়েছো, আমি দেখেছি, কিন্তু সেটা এখন ইভ্যালুয়েট করার আমি সুযোগ করে উঠতে পারিনি। আমি ডেফিনেটলি ইভ্যালুয়েট করে দেবো। তোমরা যারা যারা আনসার লিখেছো তাদের আনসার ইভ্যালুয়েট করে আমি তোমাদের কমেন্টস পোস্ট করে দেবো, নাম্বারস উইথ মার্কস। বাট সেটা আমি করবো, এবং তার সাথে মডার্ন ইন্ডিয়াটা আমরা কভার করবো। এরকম নয় যে মডার্ন ইন্ডিয়া আমাদের শেষ হয়ে গেল বা আমরা ছেড়ে চলে এলাম বা ইনকমপ্লিট করেছি, তা নয়। উইল ডেফিনেটলি ডু ইট। বাট ইন দ্য মিন টাইম আমি ভাবলাম যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে, তাই আমি ওয়ার্ল্ড হিস্ট্রিটা যদি একটা লার্জ চাঙ্ক করিয়ে দিই, তার সাথে মডার্ন ইন্ডিয়াটা কন্টেক্সচুয়ালাইজ করতে সুবিধা হবে। মানে আমি যদি ওয়ার্ল্ড হিস্ট্রি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, তাহলে মডার্ন ইন্ডিয়াটা তার মধ্যে ফিট ইন করে যায়। আদারওয়াইজ ইট বিকামস সামটাইমস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মডার্ন ইন্ডিয়া ইন দ্য কন্টেক্সট অফ দ্য লার্জার ওয়ার্ল্ড হিস্ট্রি। ঠিক আছে? তো সেই জন্য ওয়ার্ল্ড হিস্ট্রিটা ভাবলাম, যেহেতু গ্যাপটা হয়ে গেছে মডার্ন ইন্ডিয়াতে, ওয়ার্ল্ড হিস্ট্রিটা একটা লার্জ চাঙ্ক আমি করিয়ে দিই বিফোর আই গেট ইন টু মডার্ন ইন্ডিয়া এগেন। এটা হচ্ছে আইডিয়া। ওকে, তো এই রেসপেক্টে আজ আমরা একটু সিলেবাসটা দেখে নিই। আমি আমি আশা করছি তোমরাও সিলেবাস দেখেছো। আমি এটাকে তাও স্লাইড শোতে করে দিচ্ছি। আই হোপ তোমরা এখন স্লাইড শোটা দেখতে পাচ্ছ। ফেয়ার এনাফ। তাহলে দেখো তোমরা সিলেবাসটা। হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড উইল ইনক্লুড, আমি ইউপিএসসি সিলেবাসের কথা বলছি, ঠিক আছে? সো হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উইল ইনক্লুড ইভেন্টস, events from the 18th century. Fine. Events from the 18th century, such as Industrial Revolution, World Wars, redrawal of national boundaries, colonization, decolonization, political philosophies such as communism, capitalism, socialism, etc. মানে এগুলো কনসেপ্ট আমাদের বুঝতে হবে। Their forms and effect on the society. তো এটা হচ্ছে ইউপিএসসি সিভিল সার্ভিসের সিলেবাস ফর জিএস ওয়ার্ল্ড হিস্ট্রি। মানে যারা হিস্ট্রি অপশনাল নাও নি তাদের জন্য আমি বলছি, ঠিক আছে? হিস্ট্রি অপশনাল নেই, এবং জিএস এ তোমাদের উত্তরটা দিতে হবে। জিএস এর ওয়ার্ল্ড হিস্ট্রি কোয়েশ্চেন আসে এবং সিলেবাসও আছে। এই হচ্ছে তার সিলেবাস, ঠিক আছে? তো সিলেবাস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে, কারোর কোনো ডাউটস আছে বিফোর উই প্রসিড? Anybody has any doubts regarding the syllabus of UPSC Civil Services Examination pertaining to World History, General Studies, Paper 1? এটা কিন্তু পেপার 1 এ আছে। আমরা পেপার 1 এই আছি। আগে মডার্ন ওয়ার্ল্ড ইন্ডিয়ান হিস্ট্রি করছিলাম, এখন ওয়ার্ল্ড হিস্ট্রি করছি। এবং এখানে ওয়ার্ল্ড হিস্ট্রিটা হচ্ছে বেসিক্যালি মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে? তার আগে আমরা যাব না। সিলেবাসটাও তোমরা দেখতে পাচ্ছ, ওরা 18th সেঞ্চুরির উপর বেশি ফোকাস করছে, অ্যান্ড অনওয়ার্ডস 18th, 19th, 20th, ঠিক আছে? এই তিনটে সেঞ্চুরির উপর বেশি ফোকাস করছে। অবভিয়াসলি উই আর নাও স্টেইং ইন দ্য 21st সেঞ্চুরি, সো 21st সেঞ্চুরিটা আমাদের সিলেবাসে নেই। সো 18th, 19th, 20th এই তিনটে সেঞ্চুরিটা আমাদের বুঝতে হবে। ওকে, সো এনি ডাউটস রিগার্ডিং দ্য সিলেবাস or any questions regarding the syllabus? না স্যার, ইটস ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো একটা মজার ব্যাপার। ইফ ইট ইজ ক্লিয়ার টু ইউ, ইফ দ্য সিলেবাস ইজ ক্লিয়ার টু ইউ, এখানে কোথাও এই সিলেবাসে ফ্রেঞ্চ রেভলিউশন বা রাশিয়ান রেভলিউশন বা চাইনিজ রেভলিউশন এটা কি বলেছে? ইয়েস অর নো? এই সিলেবাস না স্যার, ডিরেক্টলি বলেন। বলেনি, রাইট? তাহলে তুমি কি কোয়েশ্চেন এক্সপেক্ট করবে ওখান থেকে, নাকি এক্সপেক্ট করবে?
What do you expect in the final examination of UPSC civil services? যখন তুমি মেন্স পরীক্ষাটা দেবে, তুমি প্রিলিমস ক্লিয়ার করে মেন্সে বসবে, আজ না হলে কাল, ঠিক আছে, এখন প্রিপারেশন নিচ্ছ তুমি, যখন মেন্সে বসবে, এটা মেন্সে আছে বাই দ্য ওয়ে, প্রিলিমসে কিন্তু এই সিলেবাসে নেই, ঠিক আছে, প্রিলিমসের সিলেবাসে এখনো এটা নেই, বাট প্রিলিমসে যে কোয়েশ্চেন আসবে না তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে, যে হ্যাঁ প্রিলিমসে কোনো কোয়েশ্চেনই ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে নেই, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না, ইনক্লুডিং মি, ঠিক আছে, নোবডি। সো দ্যাট ইজ ওয়ান, বাট সিলেবাসে নেই, তো আমরা হোপ করবো যে আসবে না, এখনো পর্যন্ত আসেনি মানে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন, বাট একটা দুটো এসেও যায়, যেরকম ফর এক্সাম্পল বহুদিন আগে আমার যতদূর খেয়াল আছে, এখন অনেক সময় আমি কোয়েশ্চেন সব কটা কোয়েশ্চেন আমি আজকাল পড়ি না, মানে এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, বাট অনেকদিন আগে, বছর দশেক আগে আমার মনে আছে একটা কোয়েশ্চেন এসেছিল যে when did sorry who wrote the ইয়ে কি বলে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো কে লিখেছিলেন বলে অপশন দিয়েছিল চারটে। ওকে, তো এটা কিন্তু বেসিক্যালি অন্য কারোর সাথে তুমি লিঙ্ক করতে পারবে না অ্যাপার্ট ফ্রম ওয়ার্ল্ড হিস্ট্রি, তো এরকম যে কোয়েশ্চেন আসবে না তার গ্যারান্টি কেউ দেবে না, এসেওছে, আসতেও পারে হুটহাট করে, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট মেন্সে ডেফিনেটলি আসবে। হ্যাঁ, তো মেন্সে ধরো তুমি কি ফ্রেঞ্চ রেভলিউশন বা রাশিয়ান রেভলিউশন বা চাইনিজ রেভলিউশন এগুলো থেকে কোয়েশ্চেন এক্সপেক্ট করবে কি করবে না? ওয়ার্ল্ড ওয়ার থেকে ডেফিনেটলি এক্সপেক্ট করবে, কারণ ওয়ার্ল্ড ওয়ার সিলেবাসে এক্সপ্লিসিটলি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রয়েছে। আচ্ছা, রিড্রওয়াল অফ ন্যাশনাল বাউন্ডারিজ, এটার মানে কি সেটা আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, কলোনাইজেশন ডিকলোনাইজেশন রয়েছে, কমিউনিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম রয়েছে, দেয়ার ফর্মস এন্ড এফেক্ট অন দ্য সোসাইটি সেটাও রয়েছে, তো এখান থেকে কোয়েশ্চেন তো অবভিয়াসলি তুমি এক্সপেক্ট করবে, বাট ফ্রেঞ্চ, রাশিয়ান, চাইনিজ এই রেভলিউশন গুলোতে কোয়েশ্চেন এক্সপেক্ট করবে কি করবে না? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? স্যার মানে বলো। এই 18th সেঞ্চুরি অনওয়ার্ডস ফ্রেঞ্চ রাশিয়ান রেভলিউশন যেগুলো মানে ইভেন্টস গুলো হয়েছে, তো সেইগুলো থেকে তো কোয়েশ্চেন আসতেই পারে, লাইক আসতেই পারে, এক্স্যাক্টলি, কারণটা দেখো, সিলেবাসটা হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড উইল ইনক্লুড ইভেন্টস ফ্রম 18th সেঞ্চুরি সাচ অ্যাজ, মানে এগুলো হচ্ছে সাচ অ্যাজ, ঠিক আছে, এরকম নয় যে অন্যগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে, কখনোই সেটা বলছে না সিলেবাস। মানে কালকে যদি সিলেবাসে যারা বানিয়েছে, ইউপিএসসি যারা লোকজন যারা বানিয়েছে, তাদেরকে যদি তুমি অ্যাটাক করো বা কোর্টে কেস করো যে আপনারা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে রাশিয়ান রেভলিউশন থেকে কেন প্রশ্ন করলেন, তোরা বলবে ভাই আমি তো বলেছি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড উইল ইনক্লুড ইভেন্টস ফ্রম 18th সেঞ্চুরি সাচ অ্যাজ দিস থিংস, মানে 18th সেঞ্চুরি অনওয়ার্ডস, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, তিনটে সেঞ্চুরি থেকে প্রশ্ন আসতে বাধ্য, এবং কোন ইভেন্ট থেকে আসবে আমি এক্সপ্লিসিটলি বলবো না, তোমাদের পুরোটাই পড়তে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে। এক নম্বর, এই বছর পার্টিকুলারলি এই বছর 2025 অলরেডি মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা হয়তো জানো বা জানো না, মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে, এবার ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে, মানে পার্সোনালিটি টেস্ট, যদি ইউপিএসসি ইন্টারভিউ কথাটা ব্যবহার করে না, ইউপিএসসি পার্সোনালিটি টেস্ট কথাটা ব্যবহার করে, তো পার্সোনালিটি টেস্টের জন্য অলরেডি লিস্ট বেরিয়ে গেছে, তাদেরকে ডাকা হয়েছে। যারা মেন্স লিখেছিল এই বছর, অ্যারাউন্ড 15,000 পরীক্ষার্থী বা 15,000 অ্যাসপিরেন্টস রোট মেন্স দিস ইয়ার, সো তারা কিন্তু একটা ওয়ার্ল্ড হিস্ট্রির ডাইরেক্ট প্রশ্ন এবছর ফেস করেছে, ঠিক আছে, এবং সেটা এসেছিল ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, একটাই প্রশ্ন এসেছিল 15 নম্বরের ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে, এবং দ্যাট ওয়াজ ফ্রম ফ্রেঞ্চ রেভলিউশন, এবং এর আগেও যখন প্রশ্ন এসছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে প্রশ্ন এসছে, 2013-14-তে আমার মনে আছে ফ্রেঞ্চ রেভলিউশন, নেপোলিয়ানের উপর প্রশ্ন এসছে, ঠিক আছে, রাশিয়ান রেভলিউশনের প্রশ্ন এসছে, ভিয়েতনাম ওয়ারের উপর প্রশ্ন এসছে, ঠিক আছে, সো আমাদের 18th, 19th, 20th এই তিনটে সেঞ্চুরিটা মোটামুটি ভালো করে দেখে যেতে হবে, এবং কোন সিলেবাস, তাহলে আমরা কি সিলেবাস ফলো করব? বেটার হচ্ছে যে পেপারটা আছে বা হিস্ট্রি অপশনালের যে ওয়ার্ল্ড হিস্ট্রি পার্টটা আছে, তার যে 18th, 19th, 20th সেঞ্চুরি যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা ফলো করাটাই আমাদের পক্ষে মানে বুদ্ধিমানের কাজ। ওকে, সেটাই আমরা ফলো করব। ওকে, এবার দেখে নাও হিস্ট্রি অপশনালের পেপারে কি কি আছে, দেখো তোমরা জাস্ট গো থ্রু মেজর আইডিয়াস অফ এনলাইটমেন্ট, কান্ট রুসো কি বলেছিল, ঠিক আছে, তারপরে এনলাইটমেন্ট কিভাবে স্প্রেড করলো, তারপরে অরিজিনস অফ মডার্ন পলিটিক্স, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে, এগুলো সব ডিটেলে রয়েছে, এত ডিটেলে আমরা হয়তো পড়বো না, আমরা ওভারঅল দেখবো, বাট আমরা কিন্তু এগুলো খেয়াল করবো। ওকে, এবার ডাব্লিউবিসিএস একটা এক্সেপ্ট করলাম, দেখো ডাব্লিউবিসিএস এ কি আছে, ডাব্লিউবিসিএস এ আছে এনলাইটমেন্ট আছে, লক অ্যান্ড লক কি বলেছিল, তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন পুরো ডিটেলসটা আছে, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, ন্যাশনালিজম আছে, রাইজ অফ ইটালি অ্যান্ড জার্মানি অ্যাজ নেশন স্টেটস আছে, এগুলো সবই আছে। ওকে, ফাইন, তাহলে এইটা বলে আজকে আমি শুরু করব, এবং আমরা আমাদের যে 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 ডিসকাশনস গুলো
ওয়ার্ল্ড হিস্ট্রিতে আগামী 2-3টে ক্লাসে, সেটা কিন্তু রেভলিউশন সেন্ট্রিক করবো, মানে ওভারঅল যে আপহিভাল গুলো হয়েছিল ওয়ার্ল্ডে তার রেসপেক্টে আমরা ডিসকাশনস গুলো করবো। ওকে, এবার প্রশ্ন আসবে এক্সাম্পলস অফ রেভলিউশন, আর এটা প্রশ্ন আসবে যে হোয়াট ইজ আ রেভলিউশন। ঠিক আছে, সো ফ্রম 18th সেঞ্চুরি অনওয়ার্ডস তোমাদের কি খেয়াল আছে বা তোমাদের কি জানা আছে কি কি রেভলিউশন হয়েছিল ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে বা গ্লোবাল স্টেজে? যদি নামগুলো বলতে পারো। স্যার ফ্রেঞ্চ রেভলিউশন, ওকে, ফ্রেঞ্চ দেন রেভলিউশন, আর আর ফ্রেঞ্চ রেভলিউশন একটা ডেফিনেটলি, আর আর কি আছে? ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে আমেরিকান রেভলিউশন, আমেরিকান রেভলিউশন, ভেরি গুড, ইন্ডাস্ট্রিয়াল ভেরি গুড, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ভেরি গুড, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আর কিছু, আর কিছু জানা আছে? ফ্রেঞ্চ, আমেরিকান, ইন্ডাস্ট্রিয়াল, 18th অনওয়ার্ডস আমি বলেছি, মানে 18th 19th 20th এই তিনটে সেঞ্চুরি কথা মাথায় রেখে বলতে হয়। এখন ফ্রেঞ্চ, তো এই তিনটেই মাথায় আসছে। এই তিনটে মাথায় আসে। আর কারুর কিছু বলার আছে? শিবাঙ্গী, প্রিয়দীপ বা আরো সব আছে যারা, তারা বলতে পারবে কিছু? ইশিরাজ অনেকটাই বলেছে, বা বাকিরা? আচ্ছা, আমি বলবো যে যদি কারোর অসুবিধে না থাকে, অবভিয়াসলি এটা ডিপেন্ড করছে অসুবিধে সুবিধার উপর, যদি তোমরা ভিডিও অন করতে পারো তাহলে করে ফেলো। ঠিক আছে, যাদের অসুবিধা আছে তাদেরকে আমি বলবো না, যাদের কোনো প্রবলেম নেই তারা ভিডিও অন করতে পারো। ঠিক আছে, নাহলে অনেক সময় ফেস টু ফেস, এই ভিডিওতেও যে ফেস টু ফেস আমরা দেখবো একে অপরকে, তাহলে ডিসকাশন করতে সুবিধে হয়। ঠিক আছে, বা অ্যাটলিস্ট কোয়েশ্চেনটা যখন উত্তর দেবে তখনও যদি অন করো, কোনো অসুবিধা নেই। ওকে, হ্যাঁ, ইশিরাজ অলরেডি উত্তর দিয়েছে, বাকিরা কিছু বল। ইশিরাজ 3টে এক্সাম্পল দিয়েছে, আমেরিকান, ফ্রেঞ্চ আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আর বাকিদের কি অবস্থা? তিয়াশা আছে, শক্তিক আছে, রাজেন্দ্র আছে, প্রিয়দীপা আছে, 5জন আছি আমরা তো, আমি ছাড়া আরো 5জন আছে। অবভিয়াসলি এই বোধিচিকে কাউন্ট করছি। হ্যাঁ বল। এক্সাম্পল বলতে আমি একটা তো ফ্রেঞ্চ রেভলিউশন আছে, সেটাও হ্যাঁ ডেফিনেটলি আছে, হ্যাঁ। আর একটা চাইনিজ রেভলিউশন চাইনিজ যেটা রেভলিউশন, এক্স্যাক্টলি, হ্যাঁ, রাইট, চাইনিজ রেভলিউশন আছে। আর কিছু? তাহলে আমাদের হাতে 4টে হলো, এখনো পর্যন্ত আমরা 4টে বলেছি, আমরা ব্রেন স্টর্মিং করছি বেসিক্যালি। ঠিক আছে, আমরা বলেছি হচ্ছে ফ্রেঞ্চ, আমেরিকান, ইন্ডাস্ট্রিয়াল, চাইনিজ, এই 4টে বলেছি। স্যার আর একটা তো কালচারাল অলরেডি, রেভলিউশন। কালচারাল রেভলিউশন, এটা কে বলছো? ইশিরাজ? না স্যার, যে সত্যি বলছে, বলছি, চায়নাতে হয়েছিল এটা। হ্যাঁ হ্যাঁ 100 বার। তো আমি চাইনিজ রেভলিউশনটাকে ধরেই বলছি। আর ঠিক আছে, তুমি একদম ঠিক বলেছো, কালচারাল রেভলিউশন, ওটা অ্যাকচুয়ালি গ্রেট প্রোলেতারিয়েট কালচারাল রেভলিউশন বলে, জিপিসিআর, তুমি একদম ঠিক বলেছো। বাট ওটাকে চাইনিজ রেভলিউশনেরই আমি একটা পার্ট ধরবো। বাট ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, ইয়েস। আর কিছু? রাশিয়ান রেভলিউশনও স্যার রাশিয়ান, অলরেডি কিউবান আমি রেভলিউশন। রাশিয়ানটা বলেছি। হ্যাঁ, আর কিউবান কি বলছি? রেভলিউশন। কিউবান কিউবান রেভলিউশন। রেভলিউশন, ভেরি গুড, ভেরি গুড, কিউবান রেভলিউশন, কিউবান রেভলিউশন। আর কিছু? অনেকটাই বলেছো তোমরা, অনেকটাই কভার করেছো। ভিয়েতনামটা তোমরা ভুলে গেলে, ভিয়েতনাম রেভলিউশন, এটা বড় রেভলিউশন হচ্ছিল। ঠিক আছে, 30 বছরের ওপর ধরে রেভলিউশনটা চলেছিল। ওকে, তো যদি তুমি দেখো প্রথম থেকে শুরু করে, এবং আরেকটা বড় জিনিস তোমরা ছেড়ে যাচ্ছ, যেটা অবভিয়াসলি ছাড়াটা অস্বাভাবিক কিছু নয়, বিকজ আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা অনেকেই জানে না, এটা পসিবলও নয় তোমাদের পক্ষে জানা। সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকান রেভলিউশন। ঠিক আছে, হোল ল্যাটিন আমেরিকা ধরে একটা রেভলিউশন হচ্ছিল, এবং দ্যাট ওয়াজ লেড বাই আ ক্যারেক্টার কল্ড সাইমন বলিভার। সাইমন বলিভার এবং তার দলবল, তারা একটা রেভলিউশন ক্যারি ফরওয়ার্ড করেছিল, এবং সেটাও কিন্তু বেসিক্যালি লেট 18th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরিতে হয়েছিল। ঠিক আছে, ইন কনকারেন্স উইথ, অর রাদার কোটার্মিনাস উইথ দি আমেরিকান, ফ্রেঞ্চ অ্যান্ড অ্যাসোসিয়েটেড রেভলিউশনস। ঠিক আছে, তো এইগুলো মানে দে ওয়ার ইন্সপায়ার্ড, দ্য ল্যাটিন আমেরিকানস ওয়ার ইন্সপায়ার্ড বাই দি আমেরিকানস এন্ড দ্য ফ্রেঞ্চ টু unleash a wave of revolutions in their continent. In their continent মানে it started from Bolivia, it spread to Peru, Chile, ঠিক আছে, Colombia and other places of Latin America. If you have already seen the map of Latin America by now. ওকে, তো এটা তাহলে আমি যদি একটা লিস্ট করি রাফলি, দেখো আমি যদি এখানে না লিখে হাতেই লিস্ট করি, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, ক্রোনোলজি এবার আমাদের বুঝতে হবে, আমরা এতগুলো নাম তো বলে দিলাম। তো সর্বপ্রথম মানে আমি যদি রেভলিউশনস গুলো পড়ি, ফ্রেঞ্চ, আমেরিকান, ল্যাটিন আমেরিকান, রাশিয়ান, চাইনিজ, ভিয়েতনাম, কিউবান, তাহলে আমরা কি লিস্ট করতে পারবো প্রথম, সব থেকে প্রথম এই কটা রেভলিউশনের মধ্যে কোনটা? ফ্রেঞ্চ রেভলিউশন ডেফিনেটলি সবার আগে। সবার আগে ফ্রেঞ্চ রেভলিউশন। ডু অল অফ ইউ কনকার উইথ ইশিরাজ? ডু অল অফ ইউ কনকার উইথ ইশিরাজ যে ইশিরাজ যেটা বলছে সেটা ঠিক কিনা?
ফ্রেঞ্চ রেভলিউশনটাই কি Or I সর্বপ্রথম? think no, I think American Revolution was the first one. যে রেভলিউশন গুলো আমরা বললাম তাদের মধ্যে আমেরিকানটা সর্বপ্রথম, একদম তিয়াশা ঠিক বলেছে, ঠিক আছে। সবার আগে কিন্তু আমেরিকান। যদি আমি এই রেভলিউশন গুলো বলি, এর বাইরেও কিন্তু রেভলিউশন আছে, ঠিক আছে, এর বাইরেও আছে। এর বাইরে দুটো ইম্পর্টেন্ট রেভলিউশন আছে। একটা হচ্ছে গ্লোরিয়াস রেভলিউশন। আমি জানি না whether you have heard this name or not. How many of you have heard the name of glorious revolution? কে বলবে, মানে কে শুনেছো গ্লোরিয়াস রেভলিউশনের কথা, এবং সেটা কোথায় হয়েছে? গ্লোরিয়াস ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন। ভেরি গুড, সৌপ্তিক সরকার। তোমার ব্যাকগ্রাউন্ড কি, তুমি কিসে পড়াশোনা করেছো? স্যার আমি এখন ইকোনমিক্স অনার্স করছি, ফার্স্ট ইয়ার। ভেরি গুড সৌপ্তিক, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। গ্লোরিয়াস রেভলিউশন ইংল্যান্ডে হয়েছিল এবং সেটার ইয়ার হচ্ছে 1688, ঠিক আছে। তো সে সেন্সে দেখতে গেলে সবার আগে গ্লোরিয়াস রেভলিউশন। এবার সেটাতেও শেষ নেই, তারও আগে 16th সেঞ্চুরিতে ডাচ রেভলিউশন হয়ে গেছে। ওকে, এবার ডাচ রেভলিউশনটা কি? ডাচ রেভলিউশনটা হচ্ছে তারা আজকে যে আমরা নেদারল্যান্ডস দেখছি, নেদারল্যান্ডসটা একটা সিঙ্গল কান্ট্রি ছিল না। নেদারল্যান্ডসে একটা বড় প্রভিন্স ছিল হল্যান্ড। এখন আমরা নেদারল্যান্ডস আর হল্যান্ড সিনোনিমাসলি বলি, যেটা হল্যান্ড সেটাই নেদারল্যান্ডস অ্যান্ড ভাইসি ভার্সা। বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট দ্য কেস। হল্যান্ড ওয়াজ এ মেজর প্রভিন্স এবং আরো ছোট ছোট প্রভিন্স ছিল, তারা একত্রিত হয়ে নেদারল্যান্ডস তৈরি করেছে, ঠিক আছে। এই নেদারল্যান্ডস একটা সময় স্প্যানিয়ার্ডসদের আন্ডারে রুল হতো। Spain used to rule the Holland and other provinces. That means the Netherlands of today. And they revolted against the Spaniards and they formed a complete nation state called Netherlands. And that took place in the 16th and 17th centuries. ঠিক আছে? এবং ডাচ রেভলিউশন ক্রোনোলজিক্যালি হচ্ছে নাম্বার 1, ফার্স্টে আসে ডাচ রেভলিউশন। চাইলে লিখে নিতে পারো তোমরা। সর্বপ্রথম ডাচ রেভলিউশন 16th and 17th centuries, followed by the English Revolution, English Glorious Revolution in the late 17th century, 1688। লেট 17th সেঞ্চুরিতে কি হয়েছিল পরে আমরা যাব। আচ্ছা, ফলোড বাই ইংলিশ রেভলিউশন ওয়াজ ফলোড বাই দি আমেরিকান রেভলিউশন, লেট 18th সেঞ্চুরি। তার ঠিক পরেই হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, তো আমি যদি ক্রোনোলজি দেখি, প্রথমে ডাচ, তারপরে ইংলিশ, তারপরে আমেরিকান, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ। এইভাবে চার নম্বরে ফ্রেঞ্চ আছে, ঠিক আছে। আর 5 নম্বরে হচ্ছে ল্যাটিন আমেরিকান রেভলিউশনস গুলো। ওকে, তো 1 2 3 4 5, টপ 5 হচ্ছে এইভাবে: ডাচ, ইংলিশ, আমেরিকান, ফ্রেঞ্চ, ল্যাটিন আমেরিকান, ঠিক আছে, প্রথম 5টা। এবং সেটা 16 থেকে 18 সেঞ্চুরির মধ্যে রাফলি হয়ে গেছে রেভলিউশনস গুলো। এবং দ্যাট ওয়াজ, লেট মি টেল ইউ, দ্য বেসিক রিজন ওয়াই কলোনিজ লাইক ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, সাউথ ইস্ট এশিয়া, এই যে আমরা কলোনাইজড হলাম, তার একটা বড় কারণ হচ্ছে এইগুলো, যে ওদের দেশে মানে ইউরোপে অলরেডি রেভলিউশনস আগে হয়ে গেছে। রেভলিউশনস মানে কি? হোয়াট ইজ আ রেভলিউশন? নেক্সট কোয়েশ্চেন। সো ক্যান সামবডি ডিফাইন আ রেভলিউশন? তোমাদের কি মনে হয়, তোমরা কি জানো রেভলিউশন কাকে বলে? স্যার কোনো কিছু চেঞ্জ হওয়া, মানে অর্থাৎ রেভলিউশন মানে কোনো কিছু চেঞ্জ হওয়া টাইপ অফ। চেঞ্জ, কিসের চেঞ্জ? হোয়াট বেটার এক্স্যাক্টলি? ভার্সনে যাওয়া, বেটার ভার্সনে যাওয়া। বেটার ভার্সনে যাওয়া, ফাইন। বেটার বা ওয়ার্স আমি সেই নিয়ে আলোচনা করবো না, দ্যাটস আ ভেরি রিলেটিভ কনসেপ্ট। বাট আমি বলবো হ্যাঁ, চেঞ্জ, ডেফিনেটলি চেঞ্জ। অ্যান্ড দিস চেঞ্জেস আর বেসিক্যালি পলিটিক্যাল চেঞ্জেস। ওকে, political changes associated with social, economic, and cultural changes. Okay, so it is basically a political change inflicted by a military action. A political change inflicted by a military action which gives rise to social, economic, and cultural changes. Okay, so that is a revolution. I'll again define what is a revolution. A revolution is a process in which, Shoptik thik boleche, it's a change. A revolution is a process in which there is a political change brought about by military action, which in turn gives rise to social, economic, and cultural changes in the country, in the nation, okay, in the state. Jai bol na, ei holo revolution er definition. Okay, so now the bigger question arises or awaits us, হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটার মধ্যে কোনো মিলিটারি অ্যাকশন নেই, কোনো পলিটিক্যাল অ্যাকশন নেই, বাট ইট হ্যাড সোশ্যাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস ব্রট অ্যাবাউট ইন দ্য সোসাইটি। ঠিক আছে,
সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাও দেখতে গেলে আক্ষরিক অর্থে কিন্তু লিটারাল সেন্সে যে রেভলিউশন গুলো আমরা ডিসকাস করছি এতক্ষণ তাদের মধ্যে ফিট করে না, ফাইন, বাট স্টিল ইট ওয়াজ আ রেভলিউশন বিকজ ইট ইম্প্যাক্টেড দ্য সোসাইটি, দ্য ইকোনমি and the culture of the state, of the people living in the state, or rather it had much more wider ramifications. শুধু একটা পার্টিকুলার স্টেটে ওটা সীমাবদ্ধ থাকেনি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্প্রেড আউট from one particular state to several states and engulfed the entire world. তোমরা কি জানো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কত ভার্সন, কত নম্বর ভার্সন এখন আজকের দিনে এক্সিস্ট করছে? টুডে in the 21st century, which version of industrial revolution exists or is unfolding its pattern? জানা আছে? যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কথা আমরা বলছি সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ভার্সন 1 বা 1.0। এখন কি 2.0 চলছে, 3.0 চলছে, 5.0 চলছে, 6.0 চলছে, কোন ভার্সনটা চলছে? মানে কত নম্বর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আজকের দিনে চলছে জানা আছে? না, এটা নিয়ে ঠিক আইডিয়া নেই। হ্যাঁ, সরি, বলো, শুনতে পেলাম। স্যার, এইটা ঠিক জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। এনিবডি এলস, কেউ যদি জানো? তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা শুনছো, রোবোটিক্স এর কথা শুনছো তো? ইয়েস অর নো? বিকজ দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আসবে, ঠিক আছে? রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মানেটা কি, বেসিক জিনিসগুলো, যে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ রোবোটিক্স, হোয়াট ইজ মেশিন লার্নিং, এগুলো কিন্তু সিলেবাসে আছে, ইউপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস। এবং এখান থেকে প্রিলিমস মেন্স দুটোতেই প্রশ্ন এক্সপেক্টেড আসবেও ইন সাম ওয়ে অর দি আদার। তুমি জানো একবার, মানে তোমরা কি জানো একবার ইউপিএসসি তে বছর 4-5 আগেকার ঘটনা, আমার যতদূর মনে আছে, বা 5-6 ম্যাক্সিমাম, একটা প্রশ্ন এসেছিল, মানে অ্যাপারেন্টলি দেখতে গেলে ভয়ঙ্কর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স? ঠিক আছে, এবার হঠাৎ করে, মানে এটা, লেট মি টেল ইউ, দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন ফর ফিজিক্স গাইজ, যারা ফিজিক্স নিয়ে হায়ার স্টাডিজ করেছে, অ্যাটলিস্ট গ্রাজুয়েশনে 3rd ইয়ার অবধি গেছে বা 4th ইয়ারে গেছে, তারাই কিন্তু জানে। এবং সেটা বোঝা সহজ ব্যাপার নয়, ইটস এ ডিফিকাল্ট ম্যাটার, ওকে, ইটস এ চ্যালেঞ্জিং কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে আমরা যখন প্রথম পড়েছিলাম আমাদের বুঝতে বেশ কালঘাম ছুটে গেছিল, আমি ফিজিক্স নিয়ে পড়েছি সেই সেন্সে। বাট দ্য পয়েন্ট ইজ, এই প্রশ্নটা হঠাৎ করে কি রেলিভেন্স ইউপিএসসি তে? মানে কেউ যদি ব্যাপারটা না বোঝে, ব্যাপারটা ভাববে যে লোকজন কি ইয়ার্কি মারছে যারা কোয়েশ্চেন সেটার, আর মেকিং আ মকারি অফ দ্য এক্সামিনেশন। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ, ওরা কিন্তু ভেবেচিন্তে কোয়েশ্চেনটা করেছে। কেন হচ্ছে, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স থেকে ডিরাইভ করে বোস আইনস্টাইন কন্ডেনসেট বলে একটা কনসেপ্ট আছে, এবং সেই কনসেপ্টের ভিত্তিতে নোবেল প্রাইজ জেতা হয়েছিল, মানে ফিজিক্সের নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড করা হয়েছিল। এবং ফিজিক্সের নোবেল প্রাইজটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পার্ট, ঠিক আছে? যে কে নোবেল প্রাইজ পেলো, কি বিষয়ে পেলো, ঠিক আছে, এবছর কে নোবেল প্রাইজ পেলো, সে কি বিষয়ে পেলো। ইউপিএসসি কিন্তু কে নোবেল প্রাইজ পেলো সেই প্রশ্নটা করে না, কেন সেটা সবাই পড়বে। ইউপিএসসি করলো যে নোবেল প্রাইজের যে বিষয়টা, সেই বিষয়টা তুমি জানো কিনা, ঠিক আছে? তো বিষয়টার উপর প্রশ্ন বললো। মোর ক্রিটিক্যাল, মোর ইনসাইসিভ অ্যান্ড মোর ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স আর বিং আস্কড বাই ইউপিএসসি অর উইল বি আস্কড বাই ইউপিএসসি অর ইজ এক্সপেক্টেড টু বি আস্কড বাই ইউপিএসসি, ঠিক আছে? সেরকম ইন্টারেস্টিংলি এই বছর ওয়ার্ল্ড হিস্ট্রির যে কোয়েশ্চেনটা এসেছিল, দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়াজ আস্কড দিস ইয়ার ইন ইউপিএসসি জিএস পেপার 1 অন ওয়ার্ল্ড হিস্ট্রি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। কেউ প্রশ্নটা দেখেছো? হ্যাভ any one of you seen the GS1 paper this year? মানে 2025-এর GS1 পেপারটা কেউ পড়েছো বা দেখেছো? এনিওয়ান? এখনই এটা ঠিক না। তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, আমি দেখছি অনেকদিন ধরেই তোমরা কিন্তু সিরিয়াসলি পড়ছো, তাহলে আমি বলবো কোয়েশ্চেন পেপারটা প্লিজ দেখো, ঠিক আছে? প্রিলিমস পেপারটা এবং মেন্স পেপারটা, 4টে মেন্স পেপার প্লাস এসএ পেপার। কোনো পেপার দেখেছো বাই দ্য ওয়ে, মানে এসএ পেপার বা জিএস এর 4টের মধ্যে কোনো একটা পেপার, বা নিজের অপশনাল পেপার গুলো? প্রিলিমস এর পেপারটা দেখেছিলাম, বাট লাইক সেটা এখনো মনে নেই ভালো করে। ঠিক আছে, নো প্রবলেম। প্রিলিমস এর পেপারটা দেখো এবং মেন্স এর পেপার গুলো দেখো, কারণ আলটিমেটলি তোমাকে দুটোই ক্লিয়ার করতে হবে। শুধু প্রিলিমস ক্লিয়ার করে তুমি তো ইউপিএসসি পাবে না, তোমাকে মেন্স ক্লিয়ার করতেই হবে, ঠিক আছে? দুটো পেপারই দেখো। আমি রিকোয়েস্ট করবো, এগুলো অনলাইনে অ্যাভেলেবল, জাস্ট গুগলে যাও, টাইপ করো, পেয়ে যাবে পেপার,
ওকে, লেখো ইউপিএসসি GS1 পেপার 2025 or UPSC 2025 GS1 পেপার মেন্স, লেখো, এসে যাবে, you will get to see the paper, have a look at the paper. The question that I'm referring to is quite interesting. কোয়েশ্চেনটা ওরা কিভাবে করেছে দেখো, ওরা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের কোর কনসেপ্টের উপর প্রশ্ন করে। ওরা এটা ধরে নিয়েছে যে তুমি কোর কনসেপ্টটা জানো বা পড়েছো। এবার প্রশ্নটা দেখো কিরকম ডিরাইভড কোয়েশ্চেন, বা কিরকম ইন্টারলিঙ্কড বা ইন্টারকানেক্টেড কোয়েশ্চেন, বা কিরকম কোয়েশ্চেন উইচ ইজ রেলিভেন্ট ফর দি 21st সেঞ্চুরি। ওরা কোয়েশ্চেনটা এরকম ভাবে করলো যে what is the enduring relevance, what is the enduring relevance of French Revolution in today's world, মানে আজকের দিনে ফ্রেঞ্চ রেভলিউশনের কি রেলিভেন্স আছে, বা এতদিন ধরে রেলিভেন্সটা চলছে, এন্ডিওরিং রেলিভেন্স কি রয়েছে, সেটা ডিসকাস করো। 15 নম্বর, মানে 250 ওয়ার্ড তোমার লিমিট আছে, 250 থেকে 300 ওয়ার্ডের মধ্যে তোমার আনসারটা লিখতে হবে রাফলি, ঠিক আছে? মানে 3 পাতা তোমাকে বরাদ্দ করা আছে, 3 pages. You have to write your answer in 3 A4 size sheets. কোয়েশ্চেনটা ক্লিয়ার যে ফ্রেঞ্চ রেভলিউশনের রেলিভেন্স আজকের দিনে কি আছে, বা এতদিন ধরে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে কবে, বাই দ্য ওয়ে, when did the French Revolution আঁকা, কবে হয়েছে? তো 1757। না, এটা ঠিক বললে না তুমি, তুমি এজটা ঠিক বলেছো, মানে 18th সেঞ্চুরি ডেফিনেটলি, বাট ইটস নট 1757। 1757 এ পলাশির যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, বাট নট ফ্রেঞ্চ। স্যার 1789। ভেরি গুড, তিয়াশা একদম কারেক্ট বলেছো, 1789। তো 1789 যে জিনিসটা ঘটেছিল সেটা 2025 কি করে রেলিভেন্ট থাকে, বা এতদিন ধরে রেলিভেন্স ছিল তার কি, সেইটা বোঝাতে হবে। তার মানে তোমাকে এটা জানতে হবে যে ওর ফান্ডামেন্টাল প্রিমাইস গুলো কি ছিল, প্রিন্সিপলস গুলো কি ছিল, প্রিন্সিপলস দ্যাট ওয়ার ইনানশিয়েটেড বাই দি অর প্রমালগেটেড বাই দি রেভলিউশনারিজ ইন দ্য 18th সেঞ্চুরি, ইন দ্য লেট 18th সেঞ্চুরি ইন ফ্রান্স। সেই থেকে কিভাবে ব্যাপারটা পার্কুলেট করেছে এবং অন্যান্য জায়গায় ছড়িয়েছে, এবং আজকের দিনেও সেটা রেলিভেন্ট। 3টে মেন প্রিন্সিপল ছিল ফ্রেঞ্চ রেভলিউশন: লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। রাইট, লিবার্টি মানে ফ্রিডম, ঠিক আছে। ইকুয়ালিটি মানে কি, ইকুয়ালিটি মানে সবাইকে আমি সমানভাবে দেখবো, আম্বানি, আদানি, আমি আর রাস্তার কোনো একটা ভিখিরি বা তুমি, সবাই আমরা সমান, আমার বাবা মা যাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, আমি ভারতীয় সিটিজেন, ঠিক আছে। ফ্রান্সেও সিটিজেনের কনসেপ্ট প্রথম এসেছিল ফ্রেঞ্চ রেভলিউশনের পর। আজকেও আমাদের দেশে সিটিজেনের কনসেপ্ট আছে, শুধু আমাদের দেশে না, সারা ভারত, সারা দুনিয়াতে আছে, রাইট। এবং ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি মানে ভাইচারা, ভাইচারা মানে সর্ব ধর্ম সমন্বয় থাকা, কারোর মধ্যে ডিস্টিংশন না করা, এগুলো হচ্ছে ফ্র্যাটার্নিটি। তাহলে ইকুয়ালিটি, লিবার্টি এন্ড ফ্র্যাটার্নিটি, এই 3টে কনসেপ্ট শুধু 18th সেঞ্চুরিতে রেলিভেন্ট ছিল না, তারপরেও রেলিভেন্ট ছিল, আজকের দিনেও রেলিভেন্ট আছে এবং ভবিষ্যতেও থাকবে। যত আরো বেশি রেলিভেন্ট থাকবে তত বেশি করে আমরা একটা সভ্য সমাজ, একটা প্রপার ওয়ার্ল্ড অর্ডারের দিকে আমরা এগিয়ে যেতে পারবো, রাইট? নাহলে কিন্তু পারবো না। তো দিস শুড বি দ্য বেসিক কন্টেন্ট অফ দি আনসার। এবং তার জন্য তোমাকে অবভিয়াসলি ফ্রেঞ্চ রেভলিউশন একটা আনসারের 3টে পার্ট থাকবে, একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা বডি থাকবে, একটা কনক্লুশন থাকবে। ইন্ট্রোডাকশনে তোমার ফ্রেঞ্চ রেভলিউশনের কথাটা বলতে হবে, কবে হলো, ঠিক আছে, মেজর ইভেন্টটা কি ছিল, টেনিস কোর্ট ওথের কথা বলতে পারো, বাস্তিল প্রিজন ব্রেকের কথা বলতে পারো। এটা বলে তোমার ফ্রেঞ্চ রেভলিউশন স্টার্ট করলে, তারপরে তুমি বললে তার প্রিন্সিপলস গুলো কি ছিল, কনস্টিটিউশন ফর্ম হয়েছিল, মডার্ন ডে কনস্টিটিউশন স্টার্ট ওখান থেকে হয়, ঠিক আছে। বাট দ্যাট ওয়াজ অলসো ইন্সপায়ার্ড বাই দি আমেরিকান রেভলিউশন, সেটাও তুমি মেনশন করলে একটা, যাতে তোমার যে পরীক্ষক সে বুঝলো যে তুমি, তোমার আইডিয়াটা শুধু ন্যারো নয়, তুমি শুধু ন্যারো পার্সপেক্টিভ থেকে ভাবছো না, তুমি শুধুই ফ্রেঞ্চ রেভলিউশনটাকে ফোকাস করছো না, তুমি কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে অন্য যে রেভলিউশন গুলো তার ইন্টারকানেক্টেডনেস গুলো রেফার করছো। তাহলে আনসার এটা খুব জরুরি। Examiner always will be enthralled by your answer if the answer has a wider perspective. It has a greater connection with contemporary events as well as with the events of that day as well as of contemporary events of today, ঠিক আছে। এবং তুমি যদি এর মধ্যে ইন্ডিয়ার সাথে কি বেসিক রিলেশন, বা ইন্ডিয়া কিভাবে অনুপ্রাণিত হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনে, ইনফ্যাক্ট সেই সময় টিপু সুলতান ফ্রেঞ্চ রেভলিউশনে প্রচন্ড অনুপ্রাণিত হয়েছিলেন এবং উনি ইন্ডিয়াতে একটা জ্যাকোবিন ক্লাব খুলেছিলেন, এই কথাটা যদি মেনশন করো, আরো তোমার আনসারটা বেটার হয়েছে। মানে একটা দুটো পয়েন্টস, এগুলো খুব ফাইন পয়েন্টস, যেগুলো অনেকেই মেনশন করবে না, তুমি করবে, তখন তোমার আনসারটা কিন্তু অনেক অতিরঞ্জিত হবে এবং নম্বরটা অনেক 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 বেটার পাবে,
ঠিক আছে? এবং তারপরে আমাদের বলতে হবে যে 2011 সালেও আরব স্প্রিং হয়েছে। যখনই মানুষকে দাবিয়ে দেওয়া হচ্ছে, যখনই মানুষকে মার্জিনালাইজ করে দেওয়া হচ্ছে, মানুষ রিভোল্ট করছে। এবং রিভোল্টে বেসিক জিনিসগুলো ওটাই থাকছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, রুল অফ ল। কনস্টিটিউশন বলছে রুল অফ ল। রুল অফ ল মানে সবাই একভাবে থাকবে, সবাইকে একভাবে আইন দেখবে, আইন কোনো বিভেদ করবে না। there will be no distinction based on class, caste, gender। ঠিক? তাহলে এই জিনিসগুলোই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে এসেছে। these were the seeds which were planted by the French Revolution। এবং সেটা আজকের দিনেও ভ্যালিড এবং ভবিষ্যতেও ভ্যালিড থাকবে। এটা হচ্ছে আমার কনক্লুশন, আমার ফিউচারিস্টিক কনক্লুশন। তো এইভাবে আনসারটা আমরা সাজাবো, ঠিক আছে? এবং তাতে যত আমি যদি একটা ম্যাপ ড্র করতে পারি, মানে ফ্রান্সের ম্যাপ সেই সময়কার, ঠিক আছে, যদি ড্র করে দিতে পারি যেখানে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, প্যারিসটাকে দেখিয়ে দিলাম, তাহলে নম্বরটা আরো বেশি বাড়ে। আমি কি বোঝাতে পারলাম কি প্রশ্ন আসে, কি প্রশ্নর আনসার এক্সপেক্টেড, আর কিভাবে আনসারটা তুমি লিখবে? একটা এক্সাম্পল, এনি ডাউটস আপ টু হিয়ার? স্যার এখানে ফ্রেঞ্চ রেভলিউশন মানে এই কোয়েশ্চেনটার জন্য প্রেজেন্ট ডে সিনারিওটাকে যে লিঙ্ক করব এই আনসারটায়, সেটা কি মোর ইন্ডিয়া সেন্ট্রিক হবে নাকি সারা ওয়ার্ল্ডকেই আমি না, ফোকাস করতে এটা ওয়ার্ল্ড সেন্ট্রিক। ইন্ডিয়া তো মেনশন করবেই তুমি, 2 লাইন ইন্ডিয়ার জন্য থাকলে 1 লাইন ওয়ার্ল্ডের জন্য থাকবে। আমি ওই জন্য বললাম আরব স্প্রিং এর কথা মেনশন করলাম, ঠিক আছে? হুম, তারপরে আরব ইসরায়েল ওয়ারের কথা মেনশন করতে পারো, এবং ইন্ডিয়ার কথা, ঠিক আছে? তিনটে তুমি মেনশন করতে পারো, শুড বি গুড এনাফ। তাই তুমি পুরো ওয়ার্ল্ডের একটা পিকচার উপস্থাপনা করছো, ওকে ওকে। ঠিক আছে? ফাইন। তাহলে আমরা এক্সাম্পলস অফ রেভলিউশন ডিসকাস করলাম, হোয়াট ইজ আ রেভলিউশন ডিসকাস করলাম। এবারে প্রশ্ন হচ্ছে হোয়াট ব্রিংস অ্যাবাউট আ রেভলিউশন, ঠিক আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ব্রিংস অ্যাবাউট আ রেভলিউশন? আমার স্লাইডের থার্ড কোয়েশ্চেনটা দেখ, হোয়াট ব্রিংস অ্যাবাউট আ রেভলিউশন? তোমরা এটা দেখো, এটা ডিসকাশন সেশন হচ্ছে। ডোন্ট থিঙ্ক দিস ইজ আ মোনোলগ যেখানে আমি শুধু একা বলে যাচ্ছি এবং তোমরা শুনছো, তা নয়। You must speak, you must discuss, you must think, because UPSC focuses on critical thinking, ঠিক আছে? আমি তো আমার স্লাইড তোমাদের দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে, বই আছে পড়ে নেবে। তো ইনফরমেশনে কোনো প্রবলেম নেই, লট অফ ইনফরমেশন অ্যাভেলেবল, বাট তোমাদের বুঝতে হবে, আনসারটা নিজেদের মতো করে দিতে হবে, তার জন্য ইউ মাস্ট থিঙ্ক। সো কোয়েশ্চেন ইজ হোয়াট ব্রিংস অ্যাবাউট আ রেভলিউশন, থার্ড কোয়েশ্চেন। Sir, definitely, like, if there are two classes of people, like, generally যখন একটা ডাইভার্সিটি বা একটা সেগ্রিগেশন ক্রিয়েট হয়, তারপরে সেইখান থেকে লাইক একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের উপর কিছু ইনজাস্টিস করতে থাকে, অ্যান্ড ইট লাইক পার্টেন্স ফর লাইক কোয়াইট আ লং পিরিয়ড অফ টাইম, দেন দ্যাট ইজ হোয়াট লাইক ব্রিংস এ রেভলিউশন। ভেরি, তাহলে তাহলে ইশিরাজের মূল বক্তব্য হচ্ছে his fundamental premise that what brings about revolution is, as I understand, and correct me Ishiraj if I am wrong, is that whenever there is injustice, so the key word in his thesis is injustice. Okay, any other keywords from other participants? একটা হচ্ছে injustice, আর কিছু? হুম, একটা তো ইনজাস্টিস, আর কিছু? Sir, I think that whenever there is certain beliefs or oppressive beliefs, to be precise, are imposed on weaker section of the society, then revolution may occur. Okay, তাহলে তিয়াশার কনসেপ্টটা যদি আমি বুঝতে পারি, ইফ আই আন্ডারস্ট্যান্ড হার কারেক্টলি, তাহলে আমি বলবো অ্যালং উইথ ইনজাস্টিস, সেকেন্ড পয়েন্ট টু ব্রিং অ্যাবাউট আ রেভলিউশন হচ্ছে আইডিওলজিক্যাল ইম্পোজিশন। ওপর থেকে যদি একটা আইডিওলজি ইম্পোজ করে দেওয়া হয় কিছু লোককে দাবানোর জন্য, তাহলে সেটা থেকেও রেভলিউশন আসতে পারে, রাইট তিয়াশা? Yes, sir. Yes, sir. Correct. Any other viewpoints? আর কি থেকে রেভলিউশন আসতে পারে, আর কি প্যারামিটার থেকে রেভলিউশন হতে পারে? স্যার বল। একটা একটা ইয়ে হতে পারে, দ্য রিচ কিপস গেটিং রিচার অ্যান্ড দ্য পুয়ার কিপস গেটিং পুয়ারার। ভেরি গুড। তাহলে থার্ড পয়েন্ট যেটা আমি বুঝতে পারছি শিবাঙ্গীর পয়েন্ট থেকে বা ওর বক্তব্য থেকে, সেটা হচ্ছে ইকোনমিক ডিসপ্যারিটি, রাইট? একটা যদি গালফ তৈরি হয়, মানে রিচ আর পুয়ারের মধ্যে একটা হিউজ গালফ, ইকোনমিক ডিসপ্যারিটি। তাহলে তিনটে পয়েন্ট লেখো, এগুলো তোমরা, কিন্তু সব যে আমি লিখবো তা নয়, তোমরাও লিখবে।
তাহলে তোমরা ডিসকাস করে যখন লিখবে সেই জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা কিছু রেভলিউশনের নাম লিখেছি, আই হোপ তোমরা এতক্ষণে লিখে নিয়েছো রেভলিউশনের নামগুলো, ঠিক আছে? মোটামুটি ক্রোনোলজি আমরা দেখেছি, প্রথম টপ 5 রেভলিউশনের কথা আমি বলেছি অলরেডি, ঠিক আছে? এবার দেখো রেভলিউশনের ডেফিনিশনটাও বলেছি, আই হোপ তোমরা সেটাও লিখেছো, ঠিক আছে? এবং তার সাথে দেখো 3টে পয়েন্ট আমরা এখন দেখলাম এখনো পর্যন্ত, যে হোয়াট ব্রিংস অ্যাবাউট এ রেভলিউশন। সর্বপ্রথম হচ্ছে তোমরা বলছো একটা ইনজাস্টিস, রাইট? নাম্বার 2 বলছো একটা আইডিওলজিক্যাল ইম্পোজিশন, রাইট? নাম্বার 3 বলছো একটা ইকোনমিক ডিসপ্যারিটি, গ্লেয়ারিং ইকোনমিক ডিসপ্যারিটি, ঠিক আছে? আর কিছু? তোমরা নিজেরাই উত্তর দেবে, ইউ নো উইথ আনসার্স, মাই জব ইজ টু ইনসাইট ইউ টু ব্রিং আউট দি আনসার্স ফ্রম উইদিন, ঠিক আছে? তোমরা যখন নিজেরা আনসার দেবে দেখবে, তখন আর কারোর হেল্পই লাগবে না তোমার, আমি বলছি, and I have full faith in your potential. আর কি কারণ তোমাদের মনে হতে পারে? আরো দুজন আছো, তার দুজনে যদি আরো কোনো নতুন কারণ মনে হয় তো ইউ ক্যান ডেফিনেটলি শেয়ার উইথ দ্য ফোরাম। স্যার হ্যাঁ, হ্যাঁ, প্রিয়দীপা বল। স্যার বলছি অভিজাতদের মধ্যে বিচ্ছিন্নতা। অভিজাতদের মধ্যে বিচ্ছিন্নতা মানে একটুখানি যদি সহজভাবে বলো তো সবাই বুঝতে পারবে। রাজনৈতিক সাময়িক হ্যাঁ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, এই দিকটাও যদি দেখা যায়। ওকে, তাহলে তুমি কি বলতে চাইছো পলিটিক্যাল আনরেস্ট? আর ইউ রেফারিং টু হ্যাঁ দ্যাট? স্যার, ভেরি গুড, হ্যাঁ ভেরি স্যার। গুড। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল আনরেস্ট, ঠিক আছে? পলিটিক্যাল আনরেস্ট, ফাইন। তাহলে একটা ইকোনমিক ডিসপ্যারিটি বা ইকোনমিক আনরেস্ট, একটা পলিটিক্যাল আনরেস্ট, রাইট? একটা বললাম আইডিওলজিক্যাল ইম্পোজিশন বা সোশ্যাল আনরেস্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা তোমরা অলরেডি বলেছি ইনজাস্টিস, সেটাও সোশ্যাল ইনজাস্টিস, ওভারঅল একটা কনসেপ্ট, সব দিকে ইনজাস্টিস থাকতে পারে। গুড পয়েন্টস, লেট মি টেল ইউ, ভেরি গুড পয়েন্টস, ঠিক আছে? তো ইকোনমিক ডিসপ্যারিটি যখন কথা বলেছো, সেখান থেকে আনএমপ্লয়মেন্ট আসবে, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট আসবে, ইনফ্লেশন আসবে, যারা ইকোনমিক্স পড়ো তারা আরো বেটার বলতে পারবে। আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ঠিক আছে? ফুড ক্রাইসিস, খুব বড় একটা কারণ হয় ফুড ক্রাইসিস, ঠিক আছে? দুটো ক্ষেত্রেই আমি দুটো এক্সাম্পল দেবো, একটা রাশিয়ান রেভলিউশন, একটা ফ্রেঞ্চ রেভলিউশন। দুটো ক্ষেত্রেই তোমরা পড়বে দেখবে যে ট্রিগার, যে ফাইনাল ট্রিগারটা ছিল দ্যাট ওয়াজ ফুড ক্রাইসিস, ঠিক আছে? পেট্রোগ্রাদ বলে একটা শহর আছে রাশিয়াতে, হ্যাঁ, ম্যাপে দেখবে। বাই দ্য ওয়ে, আমি যখন ডিসকাস করবো পাশে, মানে ওয়ার্ল্ড হিস্ট্রি যখন পড়বে না, পাশে অ্যাটলাসটা খোলা রাখবে, যেখানে যেখানে পয়েন্টগুলো বলছি, যেরকম তো ইউরোপটা খুলে পাশে রাখি, দেখলে ইউরোপে কোথায় কোথায়, আমি প্যারিস বলছি তো প্যারিসটা কোথায়, এগুলো দেখে নেবে। এগুলোতে তোমাদের জিওগ্রাফিটাও হেল্প করবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও হেল্প করবে, তোমাদের জিএস এর পেপারটাও হেল্প করবে, ওকে? কেন জিএস এর পেপারে অনেক ম্যাপ বেসড কোয়েশ্চেন আসে, ফাইন। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, যেটা বললাম রাশিয়ান রেভলিউশন, শহর পেট্রোগ্রাদ, ওকে? সো পেট্রোগ্রাদে মানুষ রাস্তায় নেমে পড়েছে খাবার পাচ্ছে না বলে, ওকে? এবং খাবার যখন পাচ্ছে না তখন মানুষ বিভ্রান্ত হয়ে, খাবার না পেলে মানুষ থাকে না, মানে পসিবল না মানুষের থাকা। তুমি ভাবো না আজকে, আজ যদি আমার এখন, ঠিক আছে, আমার এখন খিদে পাইনি, ভালো কথা, 1 ঘন্টা পরে খিদে পাবে, তখনই বলবো ভাই আজকে ক্লাসটা এখন থাক, আজকের মতো খিদে পেয়ে গেছে, আমি একটু খাবো, আবার পরের দিন ক্লাস নেবো, ঠিক আছে? এটা খুব ন্যাচারাল ব্যাপার। তোমরা যদি বলে না না, বা বৌদিত্রী বলে না না চলতে থাকুক ক্লাসটা আরো 1 ঘন্টা, খুব কষ্ট করে হয়তো আরো আধ ঘন্টা টানলাম, তারপরে প্রচুর খিদে পেয়ে গেছে, আমি টানতে পারছি। তো এইরকম হতে হতে মানুষ যখন খেতে পায় না, যখন দেখে যে আমার না খাবার রিসোর্সেস আছে, আমি জানি হ্যাঁ বাঁদিকে আমার খাবার ঘরে আমি যাবো, আমি যে খেয়ে নেবো, বাট যদি আমার খাবার রিসোর্সেসটাও না থাকতো, আমি জানতাম আমার ঘরে খাবার নেই, ঠিক আছে? খাবার নেই তো আমি জোম্যাটোতে অর্ডার করবো না খাবার, কিন্তু আমি জানি আমার ক্রেডিট কার্ডে পয়সা নেই, তো আমার পয়সা নেই, খাবার নেই, আমি কি করবো? আমি বিভ্রান্ত, আমি উদ্ভ্রান্ত, আমি রাস্তায় বেরিয়ে পড়বো, আমি মারামারি করতে পারি, আমি পাগল হয়ে যেতে, ঠিক আছে? আমি রেবেল করবো। তো ফুড ক্রাইসিস ইজ আ ভেরি বিগ রিজন ফর রেবেলিয়ন, এবং পেট্রোগ্রাদেও এক্স্যাক্টলি তাই হয়েছিল 1917 সালে, এবং সিমিলার কেস হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন। মানুষ ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ইনফ্লেশন হয়ে গেছিল 50%, 50% ইনফ্লেশন, মানে হচ্ছে তোমরা আরো ভালো করে জানো, সেটা হচ্ছে মানে যা দাম ছিল তার 50% বেড়ে গেছে দাম। যদি মাংসের দাম 100 টাকা পার কেজি হয়, তাহলে সেটা 150 টাকা পার কেজি হয়ে গেছে। চালের দাম যদি 10 টাকা কেজি হয় বা 50 টাকা কেজি হয়, সেটা 75 টাকা কেজি হয়ে গেছে। এইভাবে হু হু করে বাড়ছে,
সিমিলারলি তোমরা আরেকটা পড়বে, নাৎসি জার্মানি। নাৎসি জার্মানি যখন পাওয়ারে এলো, মানে জার্মানিতে নাৎসি পার্টি যখন পাওয়ার এলো, মানে হিটলারের পার্টি পাওয়ার এলো, কেন পাওয়ার এলো, মানে বড় অনেক প্রশ্ন, এটা নিয়ে অনেক ডিসকাশন, অনেক রিসার্চ হয়েছে। বড় যে কারণ যেটা হাইলাইটেড হয়েছে সেটা হচ্ছে ইকোনমিক কারণ। কারণ সেই সময় জার্মানিতে ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন হয়ে গেছে। 50%ও না, অনেক হাই, 100% বেরিয়ে গেছে, মানে হু করে বাড়ছে। এমন সিচুয়েশন হয়েছিল যে সকালবেলায় মাইনে পেয়েছে একটা লোক, একটা লোয়ার মিডল ক্লাস ভদ্রলোক সকালবেলায় মাইনে পেয়েছে, পরের দিন সকালে মাইনে শেষ। ঠিক আছে, মানে 1 মাসের মাইনে একদিনে শেষ হয়ে গেছে। তো সে লোকটা কি করবে? 1 মাসের মাইনে যদি একদিনে শেষ হয়ে যায়, তার কত সেভিংস আছে যে মাসটা চালাবে? পসিবল নয়। তখন সেই সময় জার্মানিতে লোকে, ওরা তো মাংস খায় আমাদের মতো, আমরা মাংসাশী ঠিকই, কিন্তু ওরা আরো বেশি মাংসাশী। তো ওরা কি করলো তখন, ঘোড়া মানে হর্স গুলোকে মেরে মেরে তার মাংস কেটে কেটে খেয়ে, মানে পেটটাকে তো চালাতে হবে, আলটিমেটলি উই হ্যাভ টু ফিড আওয়ারসেলভস, দ্যাট ইজ হাউ ওয়াই উই লিভ। বিকজ হিউম্যান এক্সিস্টেন্সের যদি ক্রাইসিস হয়ে যায়, তখন কিন্তু হিউম্যান বিং রেবেল করে, এটা আমাদের মাথায় রাখতে। হিউম্যান এক্সিস্টেন্সের ক্রাইসিস, ইটস অ্যান এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। ততক্ষণ না গেলে কিন্তু মানুষ রেবেলিয়নে আসে না, মানে হাতে অস্ত্র তুলে নিয়ে লড়াই করার প্রবণতা থাকে না। মানে হঠাৎ করে লড়াই করবে কেন? আনলেস আনটিল ইউ আর এ ডেকয়েড অর ইউ আর এ হুলিগান, তুমি কিন্তু করবে না। কিন্তু যখন রেভলিউশন হয়, তখন কিন্তু শুধু হুলিগানরা রাস্তায় আসে না, মানুষ, জনমানুষ রাস্তায় আসে। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। ফুড ক্রাইসিস এটা খুব খুব ইম্পর্টেন্ট ব্যাপার, along with the other factors. আদার ফ্যাক্টর গুলো আমি আনইম্পর্টেন্ট একদম বলছি না, ওগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু ফুড ক্রাইসিস থাকাটা খুব জরুরি। আচ্ছা, সবসময় যে ফুড ক্রাইসিস হলেই রেবেলিয়ন হবে তাও নয়। ফর এক্সাম্পল, যদি 1857 রেবেলিয়নের কথা ভাবো আমাদের দেশে, যেটাকে আমরা অনেকে সিপাহী বিদ্রোহ বলে, অনেকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে, ঠিক আছে, বিভিন্ন রকমের তার টার্মিনোলজিস আছে, হোয়াট এভার। পয়েন্ট ইজ, ইফ ইউ কনসিডার দ্য 1857 আপরাইজিং ইন ইন্ডিয়া, সেখানে কিন্তু ফুড ক্রাইসিস থেকে আপরাইজিং হয়নি, সেখানে কিন্তু রিলিজিয়াস কারণ ছিল। সো রিলিজিয়ন ক্যান অলসো বি আ প্যারামিটার। ওয়াই? এই যে তোমরা বললে ইনজাস্টিস, এই যে তোমরা বললে ওপর থেকে আইডিওলজিক্যাল ইম্পোজিশন, ওটাও কিন্তু এখানে হয়েছিল। ব্রিটিশার্সদের আইডিওলজিক্যাল ইম্পোজিশন অন ইন্ডিয়ান্স। অনেক ইন্ডিয়ান মনে করলো এই যে সতীদাহ প্রথা তুলে দেওয়া হচ্ছে, এই যে উইডো রিম্যারেজ করা হচ্ছে, যেটা আজকের দিনে কিন্তু খুব ভালো জিনিস, 21st century প্রেক্ষাপটে, in the larger backdrop of the 21st century or even in the 20th century, সতীদাহ প্রথা, উইডো রিম্যারেজ, সতীদাহ প্রথা অ্যাবলিশ করা বা উইডো রিম্যারেজ ইনস্টিটিউট করা, এগুলো খুবই ভালো জিনিস। আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি, এটা জেন্ডার ইকুয়ালিটি আমরা আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি ইন অল ইটস লেটার এন্ড স্পিরিট। ঠিক আছে, এটা আমরা করছি বা চেষ্টা করছি, অনেক সময় করতে পারি না, দ্যাটস এ ডিফারেন্ট ব্যাপার, সেটা আমাদের মিসফরচুন, আমি বলবো সোসাইটির মিসফরচুন, যা কি, কিন্তু সেই ব্যাপারে আমি যাচ্ছি না। পয়েন্ট হচ্ছে যে আমরা করছি, কিন্তু সেই সময় কিন্তু অনেকেই এটা হস্তক্ষেপ বলে মনে করতো যে ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ কলোনিয়াল অথরিটিজ ওয়ার ইম্পোজিং দেয়ার আইডিওলজিজ অন আস, দে ওয়ার ট্রাইং টু ক্রিশ্চিয়ানাইজ আস, আমাদের ক্রিশ্চিয়ান করে দেবে হিন্দু থেকে। এই জিনিসটা কিন্তু ওই আপরাইজিং এর মাধ্যমে একটা 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 ট্রিগার হয়ে বেরিয়েছিল, যখন জানা গেল যে ওই কার্ট্রিজটাকে মুখ দিয়ে ছিঁড়তে হবে, কার্ট্রিজটাকে মুখ দিয়ে ছিঁড়ে যে গান পাউডারটাকে আমি বন্দুকের মধ্যে দিয়ে বন্দুকটাকে চালাবো, দ্য এনফিল্ড রাইফেল দ্যাট আই উইল শুট, that can take away my religion. In what way? Because ওই কার্ট্রিজে একটা রিউমার ছড়ানো হলো যে কার্ট্রিজে শুয়োর এবং গরুর ফ্যাট বা লার্ড ইউজ করা হচ্ছে, চর্বি ইউজ করা হচ্ছে। এবার শুয়োর মানে মুসলমানদের একটা বড় সড়ো মানে রিলিজিয়নে আঘাত, এবং গরু মানে অবভিয়াসলি হিন্দু রিলিজিয়নে আঘাত। তো রিলিজিয়ন অলসো অ্যাক্টেড অ্যাজ আ হিউজ ট্রিগার ইন দ্যাট আপরাইজিং। তো সবসময় যে ফুড ক্রাইসিস হবে তা না, ফুড ক্রাইসিস একটা বড় রিজন, ইকোনমিক রিজন। রিলিজিয়াস কারণ হতে পারে, সোশিও রিলিজিয়াস কারণ সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে সোশ্যাল কারণ, রিলিজিয়াস কারণ, ইকোনমিক কারণ, পলিটিক্যাল কারণ, মিলিটারি কারণ, এই 5টা কারণ ক্যান ব্রিং অ্যাবাউট আ রেভলিউশন। Am I clear? Any doubts? Yes, sir. Clear. Fine. তাহলে লাস্ট প্রশ্নটা পড়ো আমার স্লাইডে, হোয়াট ইজ আ কাউন্টার রেভলিউশন? এটা কিভাবে ডিফাইন করবে? হাউ টু ডিফাইন দ্যাট?
স্যার কাউন্টার রেভলিউশন বলতে হয়তো যে রেভলিউশনটা হয়তো হয়েছে তার বিরুদ্ধে অন্য কোনো রেভলিউশন হয়তো করা, যাতে সেটাকে মানে অর্থাৎ ক্যান্সেল বা বন্ধ করে দেওয়া যায়। অ্যাবসলিউটলি কারেক্ট সৌতিক, তুমি ঠিকই বলেছো। তবে কাউন্টার রেভলিউশনটা জেনারেলি করে হচ্ছে স্টেট। ওকে, বেসিক্যালি আমাদের আচ্ছা। বুঝতে হবে স্টেট মানে কি। হ্যাঁ, আমি আসছি এটা। আমাদের বুঝতে হবে স্টেট মানে কি, হোয়াট ইজ আ স্টেট। ইন্ডিয়া ইজ অলসো আ স্টেট, আমেরিকা ইজ অলসো আ স্টেট, ঠিক আছে? পাকিস্তান ইজ আ স্টেট, whatever, failed state or different, but it's a state. Somehow it exists. So, what is a state? State has four components. Number one, territory. There has to be a geographical territory. Okay. There has to be people residing in the territory. Second component of a state. Third component, there has to be a government of the state. Okay. And that government should be a sovereign government. SOVEREIGN. What is meant by a sovereign government? Can you explain? যদি তোমরা কনস্টিটিউশন কিছু পড়ে থাকো তাহলে হয়তো বলতে পারবে। হোয়াট ইজ মেন্ট বাই আ সভারেন গভর্নমেন্ট? সভারেন্টি, ইন্ডিয়া ইজ আ সভারেন নেশন, এটা পড়ো তো তোমরা। Sir, it is independent of its like it is independent and it does not get influenced by any other country. Very much. You are almost there, Tiyasha. You are almost there. আমি একটু টেকনিক্যালি বুঝিয়ে দিচ্ছি। সভারেন গভর্নমেন্ট মানে হচ্ছে দ্যাট গভর্নমেন্ট which can frame its own laws. ওকে, আমি আমার লটা নিজে তৈরি করতে পারি উইদাউট রেফারিং টু সাম আদার গভর্নমেন্ট, দেন অনলি আই এম আ সভারেন গভর্নমেন্ট। ওকে, ফর এক্সাম্পল, আজকে ইন্ডিয়াতে ল কিভাবে বানানো হয়? লোকসভাতে, রাজ্যসভাতে বিল প্রপোজ করা হয়, এগুলো নিশ্চয়ই জানো তোমরা, রাফলি শুনেছো যে নয় লোকসভাতে নয় রাজ্যসভাতে বিল প্রপোজ হবে, সেটা গিয়ে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল স্যাংশন পাবে, তখনই লটা অ্যাক্ট, মানে সরি, বিলটা অ্যাক্ট বা ল হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা উপায় হচ্ছে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দেবে। ইফ সুপ্রিম কোর্ট গিভস আ ভার্ডিক্ট, দ্যাট ভার্ডিক্ট ইটসেলফ ইজ ল। ওকে, সো এইটা হচ্ছে ল মেকিং প্রসিজিয়ার ইন ইন্ডিয়া, অ্যান্ড উই ফলো দ্য ডিউ প্রসেস অফ ল। এইটা আমরা করতে পারি উইদাউট রেফারিং টু ইংল্যান্ড। মানে আমরা যদি ইংলিশ কমনওয়েলথের পার্ট আজকেও থাকতাম, মানে নট অ্যাজ আন সভারেন গভর্নমেন্ট, আমরা ইংলিশ কমনওয়েলথের পার্ট, এবং আমাদের ইংলিশ মোনার্ককে বা ইংলিশ পার্লামেন্টকে রেফার করতে হতো টু ব্রিং অ্যাবাউট আ ল, বা আমাদের প্রেসিডেন্ট সাইন করার পরও যদি বিলটাকে আমাদের ইংলিশ মোনার্কের কাছে পাঠাতে হতো, মোনার্কের স্ট্যাম্প লাগার পরেই সেটা অ্যাক্ট হতো, তাহলে উই উড নট হ্যাভ বিন সভারেন গভর্নমেন্ট। ঠিক আছে? তাহলে টেরিটরি, পপুলেশন, সভারেন গভর্নমেন্ট, অ্যান্ড ফাইনালি আমাদের যেটা দরকার টু ফর্ম এ স্টেট ইজ অ্যান আর্মড ফোর্স। ARMED, আর্মড ফোর্স, FORCE। এই আর্মড ফোর্সেস এর কি কাজ? আর্মড ফোর্সেস এর কাজ হচ্ছে এই সভারেন্টিটাকে মেনটেন করা। মানে আজকে আমি সভারেন গভর্নমেন্ট, আমার কোনো আর্মড ফোর্স ধরো নেই, আমি মিলিটারিকে বন্ধ করে দিলাম, মিলিটারিকে ডিসব্যান্ড করে দিলাম, তাহলে কি হবে? তাহলে যে কোনো দেশ যে কোনো সময় আমাদের দেশ আক্রমণ করবে, ইনভেড করবে এবং দেশটাকে দখল করে নেবে। সে যেই হোক, চায়না হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, ডাজেন্ট ম্যাটার, যেই হোক করলো, করে দখল করে দিল। দখল করার পর কি হলো? তখন আমরা আর সভারেন গভর্নমেন্ট থাকলাম না। আর যেই আমাদের সভারেন গভর্নমেন্ট থাকলো না, তখন আমরা স্টেট থাকলাম না। আমাদের তখন হয়ে যাবো, উইল বি পার্ট অফ দ্য চাইনিজ স্টেট, অফ দ্য পাকিস্তানি স্টেট, অফ দ্য আমেরিকান স্টেট ফর দ্যাট ম্যাটার। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আ স্টেট has four components. Number one, the territory. Number two, the people. Number three, the sovereign government. And number four, the armed forces which maintain the sovereignty of the government. ঠিক আছে? And that state এর against যখন কোনো revolution হয়, revolution generally একটা state এর against হয়, একটা system এর against হয়, and system is generally framed by the state or the government. And that revolutionটাকে কাউন্টার করার জন্য স্টেট যখন ফোর্স আনলিশ করে, সেটাকে বলে কাউন্টার রেভলিউশন। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এটাও হতে পারে যে স্টেটের সাথে আরো কোনো এক্সট্রা ফোর্স জয়েন করলো এবং তারা একসাথে মিলে রেভলিউশনটাকে দাবানোর চেষ্টা করলো। দ্যাট ইজ অলসো কাউন্টার রেভলিউশন। ওকে, নাও ইজ দিস কনসেপ্ট ক্লিয়ার? রেভলিউশনস এর কনসেপ্ট ওভারঅল ক্লিয়ার কি না? তাহলে জিজ্ঞেস করতে পারো বিফোর উই প্রসিড। Yes, কাউন্টার হ্যাঁ, বলে বলে। স্যার বলছি কাউন্টার রেগুলেশনটা আরেকবার একটু বোঝাবেন? হ্যাঁ, ধরো একটা রেভলিউশন হচ্ছে। রেভলিউশন হচ্ছে মানে কি? কার এগেনস্টে হচ্ছে? হচ্ছে যে এক্সিস্টিং গভর্নমেন্ট, তার এগেনস্টে। একটা এক্সাম্পল নিই, রাশিয়ান রেভলিউশন। রাশিয়ান রেভলিউশনের লোকজন রাস্তায় নেমে পড়েছে, খাবার ক্রাইসিস হয়েছে,
লোকজন কি বলে দোকান ভাঙচুর করে ব্রেড মাংস এগুলো ছিনিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটাকে আটকাবে কে? এটাকে আটকাবে জারের গভর্নমেন্ট। সেই সময় গভর্নমেন্ট ছিল রাশিয়ান জারদের। জার হচ্ছে রাজা, রাশিয়ান রাজাদের জার বলা হয়, ঠিক আছে। তো রাশিয়ান রাজা, যে রাশিয়ান জার, তার যে গভর্নমেন্ট আছে, তাদের যে ফোর্স, পুলিশ, মিলিটারি, তারা গিয়ে মানুষকে আটকাবে, বিদ্রোহীদের আটকাবে, রাইট। সেটা হবে কাউন্টার রেভলিউশন। রেভলিউশনটাকে দাবানোর বা আটকানোর যে চেষ্টা, সেটাকে বলে কাউন্টার রেভলিউশন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, রেভলিউশন তখনই সাকসেসফুল হবে যখন আর্মড ফোর্সেস উইল জয়েন হ্যান্ডস উইথ দি রেবেলস। রেবেলসদের সাথে আর্মড ফোর্স যতক্ষণ না হাত জয়েন করবে, ততক্ষণ কিন্তু রেভলিউশন কখনোই সাকসেসফুল হবে না। প্রত্যেকটা রেভলিউশন থেকে আমরা সেটাই শিখেছি, স্পেশালি রাশিয়ান এবং ফ্রেঞ্চ। রাশিয়ানের ক্ষেত্রে তাই হলো, প্রথম দিন পেট্রোগ্রাদে ভাঙচুর করে লোকজন খাবার দাবার নিতে গেল, আর্মি নামানো হলো, আর্মি নেবে পুলিশকে, সরি, মানুষকে গুলি করলো, ভালো কথা। মানুষ গুলি খেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল, ভালো কথা। নেক্সট দিন আবার মানুষ রাস্তায় নামলো, ভাঙচুর করা শুরু করলো। সেই সময় আর্মড ফোর্সেসরাও বুঝলো যে মানুষ যেটা করছে এটা ভুল করছে না, কেন আমাদের ওপর যে পলিসিটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, রাজা যে পলিসি ইমপ্লিমেন্ট করছে, জার যে পলিসি ইমপ্লিমেন্ট করছে, দ্যাটস আ রং পলিসি। উই শুড নট বি আ পার্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। অ্যান্ড হেন্স পিপল যা করছে, আমরা পিপলের সঙ্গে, এবং ওরা পিপলদের কিচ্ছু বললো না। দে ওয়েন্ট উইথ দ্য পিপল, দে সাপোর্টেড দ্য পিপল। মারা তো দূরের কথা, গুলি চালানো তো দূরের কথা। সো কাউন্টার রেভলিউশনটা জিরো হয়ে গেল, অ্যান্ড রেভলিউশন সাকসিডেড। খুব রিসেন্টলি দেখো বাংলাদেশে কি হলো, যদি তোমরা বাংলাদেশের জিনিসটা মানে জিনিসটা মাথায় রাখো, জুলাই 2024-এর জিনিসপত্র আমি বলছি, জুলাই অগাস্ট 2024 কিভাবে হলো সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কে করলো, কে অর্কেস্ট্রেট করলো সেসব ব্যাপারে আমি যাচ্ছি না, কি হলো সেটা বুঝো। সেটা হলো যে মানুষ রাস্তায় নেমে পড়লো, রাস্তায় নেমে শেখ হাসিনার এগেনস্টে অ্যাটাক করলো, ঠিক আছে। শেখ হাসিনা যেখানে থাকতো সেখানে ভাঙচুর শুরু করলো, এবং এই জায়গাটাকে আটকানো যেত না? ডেফিনেটলি আটকানো যেত। মানুষকে আটকাতে পারতো, মানুষের মধ্যে ধরো 30% লোক রাস্তায় নেমেছে, 70% লোক তো রাস্তায় নামেনি, এবং 30% লোককে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতাম যদি প্রপার পুলিশ এবং আর্মি কাজটা করতো। পুলিশ একটা স্টেজ অব্দি কাজ করতে পারে, তারপরে পুলিশের হাতে ক্ষমতা থাকে না, মানে তাদের অত ট্রেনিংও নেই, তাদের হাতে অত আর্মড মেকানাইজড আর্মসও থাকে না, ঠিক আছে। পুলিশ একটা স্টেজ অব্দি সিভিল রাইটস মেনটেন করতে পারে, তারপরে আমি নামাতে হয় যদি একটা ম্যাগনিফাইড অবস্থায় চলে যায় সিভিল রাইটসটা। আর্মিকে যখন নামানোর কথা বলা হলো, আর্মি এসে বলল শেখ হাসিনাকে যে ম্যাডাম, আমরা মনে হচ্ছে এই জায়গাটাতে আমাদের এখানে রোলটা ঠিক হবে না, উই শুড নট ফাইট এগেনস্ট আওয়ার ওন পিপল। এই কথাটা ভয়ঙ্কর ছিল যে উই শুড নট ফাইট এগেনস্ট আওয়ার ওন পিপল, রাদার ইউ ফাইন্ড আ ওয়ে আউট অফ দ্য কান্ট্রি। তো আর্মি একটা ডিল করলো হাসিনার সাথে, হাসিনাকে বললো ভাই আপনি দেশ ছেড়ে চলে যান, আমরা আপনার ক্ষতি হতে দেবো না, আপনাকে লোকের হাতে তুলে দেবো না যাতে লোকে আপনাকে ছিঁড়ে কুকুরের মতো খায়, সেটা আমরা করতে দেবো না, আপনি যেখানে খুশি চলে যান, ইন্ডিয়া যান বা নেপাল যান, ইটস আপ টু ইউ, বাট উই উইল নট ফায়ার এনি বুলেট এগেনস্ট আওয়ার ওন পিপল। তখন হাসিনা আর কিছু করার ছিল না, দ্য গভর্নমেন্ট কোল্যাপসড, দ্য কাউন্টার রেভলিউশন কোল্যাপসড, ঠিক আছে। অ্যান্ড যারাই করেছিল এই পুরো প্রসিজারটা, মানে রাস্তায় লোক নেমেছিল বা যে কারণে হোক, সেটা স্বতঃস্ফূর্ত হোক, স্পন্টেনিয়াস হোক বা ইঞ্জিনিয়ার্ড হোক, that was a success. So successful revolutions can only take place if the armed forces are by your side, otherwise নয়। তোমরা আমাদের ন্যাক্সালাইট মুভমেন্টটাকে দেখো, ইন্ডিয়ার ন্যাক্সালাইট মুভমেন্ট একদমই সাকসেসফুল হলো না, এখন তো প্রায় শেষের দিকে, কয়েকজন লোক আর পড়ে আছে, তাদের এই মারলো কি সেই মারলো বলে। কারণটা কি? বিকজ দে ডিড নট এনজয় এনি সাপোর্ট অফ দি আর্মড ফোর্সেস। সো নো সাপোর্ট অফ দ্য আর্মড ফোর্সেস, your movement collapses. Okay, and any other doubts? স্যার ক্লিয়ার স্যার, বুঝেছি। আচ্ছা, এবার দেখো, এবার তিনটেই কনসেপ্ট দেখো, রেনেসাঁস, রিফরমেশন অ্যান্ড কাউন্টার রিফরমেশন, ঠিক আছে। এবার তোমরা বলবে এতক্ষণ তো আপনি ডাচ রেভলিউশনের কথা বললেন, ইংলিশের কথা বললেন, সেগুলো কোথায়? সেগুলো আসবো, চিন্তা করো না। বাট প্রশ্ন হচ্ছে তারও আগে এইগুলো ঘটেছে, এবং ইউরোপ, মডার্ন ডে ইউরোপের কথা যে আমরা বলছি, আজকের ইউরোপ যেটা আমরা দেখি, সুন্দর আর্কিটেকচার, সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, ইউরোপ কিন্তু অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে। দেয়ার হ্যাভ বিন লটস অফ মেকিংস অ্যান্ড রিমেকিংস অ্যান্ড আনমেকিংস অফ ইউরোপ, হ্যাঁ, in the last say 700 years.
লাস্ট 700 বছরে। এবং তুমি ভাববে মডার্ন ইরা মানে কি, মডার্ন ইরা মানে কি আজকের এই 2025, 2010, 2020? না, মডার্ন ইরা শুরু হয়েছে অনেক আগে। মডার্ন ইরা আজ থেকে প্রায় 500 বছর আগে শুরু হয়েছে। রাফলি সে 1450-এর পর থেকেই মডার্ন ইরা স্টার্ট। ওকে, এটা মাথায় রাখবে। মডার্ন ইরা মানে এই 2009, 2020, 2025 বা 2050 নয়। মডার্ন ইরা স্টার্টেড ওয়ে ব্যাক। তাহলে তুমি বলবে আজকের দিনটা কি বলবো? আমি আজকের দিনটা কি মডার্ন বলবো, না আল্ট্রা মডার্ন বলবো, না সুপার মডার্ন বলবো, না কি বলবো? হোয়াট ইজ দ্য টার্মিনোলজি ইউজড? টার্মিনোলজি ইউজড ফর টুডেজ ওয়ার্ল্ড ইজ অলওয়েজ কন্টেম্পোরারি। আজকে যে দিনে তুমি থাকবে সেই দিনটাকে বলা হয় কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বা কন্টেম্পোরারি পিরিয়ড। যে পিরিয়ডটা তুমি বলছো ফর এ মডার্ন, মেডিয়েভাল, এনশিয়েন্ট, তার একটা জোন আছে। আর তুমি যে পিরিয়ডে দাঁড়িয়েছো সেটা কন্টেম্পোরারি। ফর এক্সাম্পল, তুমি আজকে 1450 সালে দাঁড়িয়ে থাকতে পারতে। আজকে আজকে যে ডিসকাশনটা তারা করছি, দ্যাট কুড হ্যাভ বিন 1450 অলসো। তাহলে 1450-তে আমরা কি বলতাম যে না আজকের দিনে আমি মেডিয়েভাল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আছি? বলতাম না, আমরা বলতাম আমরা মডার্ন ওয়ার্ল্ডে। কেউ বলতো মডার্ন, কেউ বলতো কন্টেম্পোরারি। সো কন্টেম্পোরারি ইজ আ মাচ বেটার টার্ম টু এক্সপ্লেন দ্য পিরিয়ড ইন উইচ ইউ আর সিচুয়েটেড। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ান। আর মডার্ন টার্মিনোলজি এখনো বলতে মানে আজকের দিনের মানুষ মডার্ন কাকে বলে? 1450, 1500 সাল থেকে যেটা হয়েছে সেইটাকে মডার্ন বলে। ঠিক আছে, এবং এই মডার্নিটি, দ্য কনসেপ্ট অফ মডার্নিটি, the flow of modernity started off from an event or from a series of events called Renaissance. কেউ কি জানো এই রেনেসাঁস শব্দটার অর্থটা কি? Sir, And this is এক সেকেন্ড, and this is actually the beginning of world history for our syllabus. হ্যাঁ, তিয়াশা বল। স্যার আমি এই রেনেসার পার্টটা একটুখানি পড়েছিলাম। সো I think, sir, Renaissance is kind of a renewal of art and culture of Europe. ভেরি গুড তিয়াশা, ভেরি গুড। অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা রেনেসা এবং রেনেসাঁস দুটোই। রেনেসাঁস আর কি, কারণটা বলে দিই। রেনেসাঁ বা মানে চন্দ্রবিন্দু যুগের যে প্রনাউন্সিয়েশনটা রেনেসা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন। আর রেনেসাস হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন। যেটাই তুমি বলবে দুটোই ঠিক। আচ্ছা, তো এবার রেনেসাস বা রেনেসাঁ যাই বলো, এটা হচ্ছে নবজাগরণ বা রিইনভিগোরেশন। ঠিক আছে, যেটা তিয়াশা কারেক্টলি বললো। ওকে, এবং এটা কোত্থেকে এসছে? এটা প্রথম শুরু হয়েছিল ইতালিতে। ওকে, কিছু ইটালিয়ান মনে করলো যে বহু আগে, বহু আগে, বহু আগে বলতে প্রায় 1300 বছর আগে, ওকে, ইউরোপের যে ভাস্কর্য ছিল বা আর্কিটেকচার ছিল, যে সরি যে আর্ট ছিল, যে কালচার ছিল, সেগুলোকে আবার রিভাইভ করা দরকার। ওরা মনে করলে মাঝখানের পিরিয়ডটা হচ্ছে ডার্ক এজ। ওরা মনে করলো মানে 1400 সালের কথা বলছি, 14th সেঞ্চুরির কথা বলছি। 14th সেঞ্চুরি মানে 1300 প্লাস, 15th সেঞ্চুরি মানে 1400 প্লাস। ঠিক আছে, আজকে যেমন 21st সেঞ্চুরি 2000 প্লাস এরকম ভাবে। তো 14th সেঞ্চুরির কথা বলছি। ইটালিতে কিছু লোক মনে করলো, একটা সমষ্টি, একটা গ্রুপ অফ লোক, লার্জ গ্রুপ নো ডাউট, তারা মনে করলো যে ইউরোপের যে গ্রিক টাইমটা ছিল, রোমান টাইমটা ছিল, আজ থেকে 1300 বছর 1400 বছর আগে, তখনকার দিনের কথা বলছি, মানে আজ থেকে প্রায় 2000 বছর আগেকার গল্প, সেই সময়টা দারুণ ছিল, সেটা তাদের মনে হয়। এবং মনে হল তাদের বক্তব্য যে আজকের ইউরোপ, আজকের বলতে এই 15th সেঞ্চুরি ইউরোপ বা 14th সেঞ্চুরি ইউরোপ হচ্ছে ডার্ক এজ থেকে বেরিয়ে আসতে হবে। ওয়াই ডার্ক এজ? বিকজ তাদের মনে হলো যে এই পিরিয়ডে মানে রোমান গ্রিক সভ্যতার পর থেকে যে পিরিয়ডটা হয়েছে, সেই পিরিয়ডে প্রচুর যুদ্ধ হয়েছে, ক্রুসেডস হয়েছে। ক্রুসেডস মানে ইসলাম আর খ্রিস্টানিটির মধ্যে লড়াই। ঠিক আছে, প্রচুর রক্তক্ষয় হয়েছে, ব্ল্যাক ডেথ হয়েছে। ব্ল্যাক ডেথ মানে প্লেগ, প্লেগ হয়েছে। প্লেগে অলমোস্ট ইউরোপের পপুলেশনের, ক্যান ইউ ইমাজিন প্লেগ মানে সেই সময়কার প্লেগে ইউরোপের পপুলেশনে কত পার্সেন্ট লোক মারা যায়? একটা গেস। গেস, এটা গেস করো না। 10%, 20%, 30%, 40%, 50%, আমি গেস করতে পারি। ওটাকে ব্ল্যাক ডেথ বলা হতো বা প্লেগ। স্যার 30 to 50%। ভেরি গুড, 40% টু বি প্রিসাইজ। ইউরোপের পপুলেশনের 40% লোক মারা যায়। ঠিক আছে, এই প্লেগে। তো সেই জন্য 14th সেঞ্চুরি ইউরোপ মনে করলো
এত প্লেগে এত লোক মারা গেছে, এত যুদ্ধেতে মারা গেছে, আর্ট অ্যান্ড কালচার পিছিয়ে পড়েছে, তো আমাদের আবার নবজাগরণ করতে হবে। এই মুভমেন্টটার নাম ছিল রেনেসাস বা নবজাগরণ বা রিইনভিগোরেশন, অ্যান্ড দ্যাট স্টার্টেড ফ্রম ইটালি। ইটালি থেকে স্টার্ট হয়ে সেটা পরবর্তীকালে পুরো ইউরোপে ছড়িয়ে গেল। ঠিক আছে, ইটালির সিটি স্টেট ছিল সেই সময়। তখন ইটালি কিন্তু একটা সিঙ্গল রাষ্ট্র ছিল না, ইট ওয়াজ নট আ সিঙ্গল নেশন স্টেট। ইউ নো ওয়েন ইটালি বিকেম আ সিঙ্গল নেশন স্টেট, যে ইটালিটা আজকে ম্যাপে দেখছো তোমরা, নিশ্চয়ই তোমাদের সামনে ম্যাপ আছে, আমার এখানে ম্যাপটা আছে কিনা, হ্যাঁ এই ম্যাপটা দেখ, এই ম্যাপটা দেখ, ভেরি গুড, ম্যাপটা পেয়ে গেলাম আমি। এই ম্যাপে দেখো, এই যে ইটালিটা তোমরা দেখছো, এই যে পার্টটা, এটা হচ্ছে আজকের ইটালি। ঠিক আছে, তো তখন কিন্তু এটা সিঙ্গল ইটালি ছিল না। এই দেখো, নেপলস বলে একটা জায়গা ছিল, পেপাল স্টেট ছিল। পেপাল স্টেট মানে স্টেটস উইচ ওয়ার রুলড বাই দ্য পোপ। ঠিক আছে, তুস্কানি, ফ্লোরেন্স, মোডেনা, ঠিক আছে, মান্তুয়া, মিলান, স্যাভয়, জেনোয়া, কর্সিকা, সার্ডিনিয়া, সিসিলি, সব ছোট 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 রাষ্ট্র ছিল। ভেনিস, এই দেখো ভেনিসে। ঠিক আছে, মানে সিঙ্গল একটা স্টেট হিসেবে ইটালি হিসেবে ছিল না। আই এম টকিং অ্যাবাউট 14th century. ইটালি ফাইনালি বিকেম আ স্টেট ইন 1871, 1871, 19th century-তে। ঠিক আছে, লোকে বলে না ইন্ডিয়া হয়েছে তো 1947, তার আগে ইন্ডিয়া কি ছিল, অনেকে তাকে এরকম বলে। তো ভাই অন্যান্য দেশরাই বা কি ছিল, জার্মানি কি ছিল, জার্মানি কবে জার্মানি হয়েছে? 1871-এ। ইটালি কবে ইটালি হয়েছে? 1871-এ। গ্রেট ব্রিটেন কবে গ্রেট ব্রিটেন হয়েছে? 1707-এ। এগুলো আমাদের জানতে হবে। আমরা শুধু ইন্ডিয়াকে একটা বললাম, গালিগালাজ করে দিলাম, অ্যাবিউজ করলাম, বললাম যে হ্যাঁ তাই জন্য ইন্ডিয়া পিছিয়ে আছে, এগুলো তো ঠিক না। ঠিক আছে, তো আবার এটাও ঠিক যে হ্যাঁ মডার্নাইজেশন প্রথমে ইউরোপে এসেছিল, সেটা একটা ঘটনা, এবং সর্বপ্রথম ইটালিতে এসেছিল রেনেসাঁস কনসেপ্ট হিসেবে। রেনেসাঁটা কি? রেনেসাঁটা হচ্ছে নবজাগরণ, যেটা এবার কেন ওরা গ্রিক আর রোমান বললো, বিকজ এই ইটালির এই জায়গাগুলোতে গ্রিক আর রোমানদের আধিপত্য ছিল একটা সময়। ঠিক আছে, রোমান, স্পেশালি রোমান, আর গ্রিকদের তো অবভিয়াসলি গ্রিসে ছিল, পাশেই ছিল গ্রিকরা, এবং গ্রিকরাও চারি জায়গায় ছড়িয়ে পড়েছিল। কিরকম তোমরা জানো, আলেকজান্ডারও ইন্ডিয়া অব্দি চলে এসেছিল। তাহলে গ্রিকরা যে কত ভাবে ছড়িয়েছিল সারা দুনিয়াতে আমাদের মোটামুটি একটা জান। তাহলে গ্রিক আর রোমান সভ্যতাটাকে রিইনভিগোরেট করা, রিইনভেন্ট করার যে দায়িত্বটা কিছু লোক তুলে নিল, সেই মুভমেন্টটাকে বলে রেনেসাঁস। ওকে, সো রেনেসাঁস থেকে নতুন আর্ট পেলাম, নতুন আর্কিটেকচার পেলাম, নতুন আমরা কালচার পেলাম, নতুন লিটারেচার পেলাম, নতুন সাবজেক্টস পেলাম, হিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যানিটিজ, এই সাবজেক্টগুলো নতুন করে শেখা হলো, নতুন করে পড়া হলো। এরকম না যে আগে পড়া হতো, নিশ্চয়ই পড়া হতো, ডেফিনেটলি পড়া হতো, বাট এগুলোকে নতুন অ্যাঙ্গেল থেকে, নতুন পার্সপেক্টিভ থেকে, নতুন ভাবে পড়া শুরু হলো। ঠিক আছে, তো এটা হলো রেনেসাঁস। ওকে, ব্যাক করছি। আরেকটা হচ্ছে রিফরমেশন। এনি আইডিয়া অ্যাবাউট রিফরমেশন জিনিসটা কি? মানে শুনেছি শব্দটা রিফরমেশন ইউরোপিয়ান কনটেক্সটে, সেই সময়কার ইউরোপ, সেই সময় বলতে 14 থেকে শুরু করে 17th সেঞ্চুরি, এই পিরিয়ডে ইউরোপ। স্যার, রিফর্মেশন তো বেসিক্যালি সেই সময়কার ইউরোপে একটা রিলিজিয়াস মুভমেন্ট ছিল। ভেরি আহ, গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, কিরকম বলো রিলিজিয়াস মুভমেন্ট বলতে? তুমি ঠিকই বলেছো, রিলিজিয়াস মুভমেন্ট কিরকম, রিলিজিয়াস ক্যান ইউ এক্সপ্লেইন আ বিট ফার্দার? স্যার, আরো ডিটেলে তো স্যার, লাইক মানে অনেক আগে পড়েছিলাম তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, এই আর কেউ বলতে রিলিজিয়াস। পারবে? হ্যাঁ ঠিক Sir, আছে, ভেরি। I think it was a religious protest against the means not against মানে it led to the creation of Protestants in the ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, Christian সুপার, religion. একদম ঠিক বলেছো, তিয়াশা বলছো তো, তো ভেরি গুড, ভেরি গুড। একটু বোঝাই ব্যাপারটা, তোমরা দুজনেই খুব ভালো বলেছো, ইশিরাজ আর তিয়াশা। সেটা হচ্ছে রিফরমেশন মানে রিফর্মস। ঠিক আছে, রিফর্মস হচ্ছে রেভলিউশনের ঠিক আগে স্টেজ। রেভলিউশন করার আগে রিফর্মস করার চেষ্টা করা হয়, রিফর্মসেও কাজ না হলে তখন লোকে রিভোল্ট করে। ঠিক আছে, এবার রেবেল করে। রিফরমেশন তো এক ধরনের রেবেলিয়নই বটে। ঠিক আছে, এবং কি ধরনের রিফরমেশন? দিস ওয়াজ আ রিলিজিয়াস রিফরমেশন ইন ইউরোপ। ইন ইউরোপ বলতে ইন ক্রিশ্চিয়ানিটি। Christianity started off with a major school called Catholic Christianity.
ঠিক আছে? এই ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটিকে চ্যালেঞ্জ করতে একটা অন্য স্কুল এলো, তার নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ানিটি। প্রোটেস্ট থেকে প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে? কি প্রোটেস্ট করতে শুরু করলো এবং কেন করলো? বল, এটা খুব ন্যাচারাল ব্যাপার যে একটা পার্টিকুলার গ্রুপ যদি অনেক দিন বিরাজ করে তার এগেনস্টে একটা প্রোটেস্ট আসবেই, ঠিক আছে? সবাই তাকে মেনে নেবে না, এটা অবভিয়াস ব্যাপার। প্রথম প্রথম কিছু এলো তাকে তোমরা ডেফিনেটলি খুব কি বলবো, মানে বিগলিত হয়ে লোকে মেনে নেয় যে হ্যাঁ এটা নতুন জিনিস এসছে, খুব দারুণ জিনিস, ভালো জিনিস। বাট উইথ টাইম, অনেক বছর হয়ে গেলে সেটা মানুষ একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর গ্রো করে। পলিটিক্সও আমরা দেখেছি, একটা পার্টিকুলার পার্টি যদি অনেকদিন থাকে তার এগেনস্টে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর গ্রো করে, এবং সেই থেকে তাকে আস্তে আস্তে চেঞ্জ হয়, অন্য পার্টি আসে পাওয়ারে, এইভাবে, ঠিক আছে? তো ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি বহুদিন ধরে চলছে চলছে চলছে, প্রায় 1500 বছর ধরে চলছে, ঠিক আছে? 1500 বছর, নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে? আমরা এখানে 15 বছরই কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। 1500 বছর ধরে ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি চলছে। চলতে চলতে একটা সময় এলো যেখানে একজন ভদ্রলোক, এবং অনেকেই ছিল, তিনি একজন নন, বাট তার কথা আমি মেনলি বলছি। সেই ভদ্রলোক বললেন যে এই যে বাইবেলটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে, এই যে ভগবানের কনসেপ্টটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে, গডের কনসেপ্ট ইন্টারপ্রেট করা হচ্ছে, এটা কিন্তু ভুল হচ্ছে। সর্বপ্রথম ক্যাথলিক যারা ক্রিশ্চিয়ানস বা যারা পোপ বা পোপের আশেপাশে যারা পাদ্রি রয়েছেন, যারা বিশপস রয়েছেন, তারা বলছেন যে ইউ ক্যান রিচ গড অনলি থ্রু আস। ওকে, ইউ ক্যানট রিচ গড ডাইরেক্টলি, ইউ ক্যান রিচ গড অনলি থ্রু আস। দিস ইজ আ রং কনসেপ্ট অ্যাকর্ডিং টু হিম। ওকে, এবং এই ভদ্রলোকের নাম ছিল মার্টিন লুথার। মার্টিন লুথার, তোমরা একটা মার্টিন লুথারের নাম হয়তো শুনেছো, তিনি ব্ল্যাক অ্যাক্টিভিস্ট ছিলেন বা নিগ্রো অ্যাক্টিভিস্ট ছিলেন ইন আমেরিকা। বাট দিস ম্যান দ্যাট আই এম রেফারিং টু, মার্টিন লুথার 1 or Martin Luther Senior, he was of German origin, ঠিক আছে? উনি জার্মানির একজন, ঠিক আছে? তো উনি বললেন, উনি একজন পাদ্রী ছিলেন, he was one of the bishops বলবো না, he was one of the local priests. তো উনি বললেন যে না, এই যে ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই যে ইন্টারপ্রিটেশনটা পোপ এবং তার আশেপাশের লোকজন করছে, দিস ইজ রং। ইউ ক্যান রিচ গড ডাইরেক্টলি, নাম্বার 1। নাম্বার 2, পোপ এবং তার আশেপাশের লোকজন কি করছে, তারা ইন্ডালজেন্স বলে একটা কনসেপ্ট বার করেছে। মানে হচ্ছে, ধরো তুমি কোনো পাপ করলে, তুমি ইউ আর আ ক্যাথলিক ক্রিশ্চিয়ান, তুমি কোনো পাপ করলে, সিন, ইউ হ্যাভ কমিটেড সাম ক্রাইম, তোমার মনে হচ্ছে তুমি ক্রাইম করেছো বা হোয়াটএভার, সোসাইটি মনে করছে বলে তুমি মনে করছো এটা ক্রাইম করেছো, ফেয়ার এনাফ। তাহলে তখন তুমি কি করছো, তুমি ক্রাইমটাকে অ্যাটোনমেন্ট করতে চাইছো। অ্যাটোনমেন্ট বলতে তুমি ক্রাইম থেকে ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দ্য ক্রাইম, ঠিক আছে? গেট রিড অফ দ্য সিনস দ্যাট ইউ হ্যাভ কমিটেড, and for that what you do, you pay a lump sum amount to the pope or through his agents. You pay God a lump sum amount through the pope or his agents. তো এটা মার্টিন লুথার বলল, দিস ইজ আ অ্যাবসলিউট ব্লেটেন্ট ভায়োলেশন অফ রিলিজন। একটা লোক ক্রাইম করবে, সিন করবে, এবং সেখান থেকে অ্যাটোনমেন্ট পেয়ে যাবে থ্রু মানি, দিস ইন্ডালজেন্স ক্যানট বি অ্যালাউড টু ফ্লারিশ, ঠিক আছে? এবং আরো অনেক বক্তব্য ছিল, অনেক ছোট ছোট নুয়ান্সেস ছিল। তো মেজর এই দুটো ছিল। সো বেসিক্যালি দে ওয়ান্টেড টু রিফর্ম ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি, এবং সেইটা করতে গিয়ে উনি যেটা করলেন, উনি একটা লোকাল যে প্যারিশটা ছিল, লোকাল প্যারিশ মানে লোকাল যে ওদের চার্চটা ছিল, সেখানে গিয়ে উনি দরজায় দরজায়, তখন তো আর কোনো হোয়াটসঅ্যাপ বা কিছু ইমেল নেই, উনি দরজায় দরজায় হাতে লেখা জিনিসপত্র, মানে রিফর্মস এর যে পয়েন্টস গুলো ছিল সেগুলো হাতে লিখে ওখানে পেস্ট করে এলেন, বা ওই নেলস দিয়ে পুঁতে 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 দিয়ে, ঠিক আছে? যাতে সবাই সকালে সেটা পড়তে পারে, দেখতে পারে। ওটা দেখে লোকেদের চক্ষু চড়ক গাছ, যে somebody had the audacity to challenge Catholic Christianity, which nobody was doing for the last 1500 years. ভাবা যায়, মানে 1500 বছর ধরে যেটা চলছে সেটার এগেইনস্টে একজন উঠে দাঁড়িয়েছে। দ্যাট ইটসেলফ ইজ আ বিপ্লব, দ্যাট ইটসেলফ ইজ আ রিভোল্ট অর আ রেভলিউশন, ঠিক আছে? দিস ইভেন্ট অর দিস সিরিজ অফ ইভেন্টস ইজ কল্ড রিফর্মেশন। এবং এরা যে প্রোটেস্ট্যান্ট যারা এলো, যারা ক্যাথলিসিজমকে এগেনস্ট রিভোল্ট করলো, যারা নিজেদের প্রোটেস্ট্যান্ট বলতো, এই প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকরা অবভিয়াসলি খুব ভালোভাবে সুমধুর সম্পর্ক ছিল না। দে স্টার্টেড ফাইটিং উইথ ইচ আদার, ঠিক আছে? এবং প্রথম দিকে ক্যাথলিকরা ওদের উপর খুব অত্যাচার করেছিল, প্রোটেস্ট্যান্টদের উপর। অত্যাচারের একটা বড় নিদর্শন হচ্ছে, ধরো শহরের চৌমাথা আছে, সেই চৌমাথাতে একটা প্রোটেস্ট্যান্টকে ধরা হয়ে তাকে ওই যে স্টেকে ক্রাইস্টকে পুঁতে দেওয়া হয়েছিল, সেরকম একটা ক্রস বানানো হলো, সেই ক্রসে ওদেরকে দড়ি দিয়ে বাঁধা হলো, দড়ি দিয়ে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো।
They were burnt at the stake. The Protestants were being burnt at the stake by the Catholics. ঠিক আছে? I mean, that was the counter reformation that I'm talking about. The reaction against the action. The action was reformation. Counter reformation was the reaction by the Catholic Church. At the same time, Catholic Church এত বোকা নয়। Catholic Church দেখলো যে শুধুই লোককে জ্বালিয়ে পুড়িয়ে দিই, তাতে যেটা হবে আরো প্রোটেস্ট্যান্টিজম বাড়বে, এবং তাই হলো। লাস্টে এমন হলো প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক দুটো রাষ্ট্রের মধ্যে ভাগ হয়ে গেল। মানে ইউরোপে 40% লোক প্রোটেস্ট্যান্ট, 60% লোক ক্যাথলিক, এরকম অবস্থা হয়ে গেল, এবং তাতে এক দেশ আরেক দেশের এগেইনস্টে লড়াই করছে। 30 বছরের লড়াই হলো, 30 years is war. It is called as 30 years is war in history. জানো কবে থেকে কবে হয়েছিল 30 years is war? Between the Catholic states and the Protestant states. মানে the states which were supporting Catholicism and the states which were supporting Protestantism. এই দুটোর মধ্যে ইউরোপের লড়াই হলো for 30 years. 1618 to 1648. 1618 থেকে 1648 এই 30 বছরের লড়াই হলো। ফাইনালি ওয়েস্টফালিয়া বলে একটা জায়গা, জার্মানির একটা জায়গা, জার্মানির একটা শহর বা টাউন বলতে পারো, সেখানে গিয়ে একটা মধ্যস্থতা হয়ে ব্যাপারটা একটা সন্ধি সাইন হলো, একটা পিস ট্রিটি সাইন হলো। এবং সেই পিস ট্রিটিতে এটা ডিসাইড করা হলো যে রিলিজিয়ন শুড নট বি দ্য মেজর কম্পোনেন্ট অফ ওয়ারফেয়ার, রাদার every state should flourish based on 4 accepted cardinal principles or parameters. সেই প্যারামিটার যেগুলো আমি আগে বলেছি, people, territory, government, armed forces. So the concept of state in the modern sense, or rather in the contemporary sense, evolved from the Treaty of Westphalia in 1648. ঠিক আছে? But the background was religion. Protestantism versus Catholicism. 30 বছরের যুদ্ধ। ওকে? এবং তার এই যে 30 বছরের যুদ্ধটা কেন হলো? বিকজ রিফরমেশন ভার্সেস কাউন্টার রিফরমেশন লড়াইটা অনেকদিন ধরে চলছে, তার আগে থেকে চলছে। মার্টিন লুথার এলো, তারপরে জন ক্যালভিন এলো, ঠিক আছে, এবং আরো প্রভৃতি অনেক লোকে এলেন যারা বিভিন্ন জায়গায় প্রোটেস্ট্যান্টিজম ছড়িয়ে দিতে চাইলেন। এবং মজার ব্যাপার, প্রোটেস্ট্যান্টের মধ্যেও ভাগ এসে গেল। এরকম নয় যে প্রোটেস্ট্যান্ট একটা সিঙ্গল গ্রুপ আর ক্যাথলিকের একটা সিঙ্গল গ্রুপ, নো, দেয়ার ওয়ার সেভারাল ডিফারেন্ট গ্রুপস লাইক প্রেসবাইটেরিয়ানস, অ্যাংলিকানস, সো অন এন্ড সো ফোর্থ। ঠিক আছে? এত নাম জেনে কিছু লাভও হবে না, কিছু এও নেই, জাস্ট এটা বলার স্বার্থে জন্য বললাম, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া যে অনেক ধরনের চার্চ দেখবে তুমি, আমাদের কলকাতাতেও আছে প্রেসবাইটেরিয়ান চার্চ, অ্যাংলিকান চার্চ, এরকম বিভিন্ন চার্চ আছে। তো এই যে বিভিন্ন ধরনের চার্চ আছে, ঠিক আছে, এরা কেন? বিকজ দে আর এক একটা গোষ্ঠী, এক একটা গ্রুপ, ওকে, যারা ক্যাথলিকদের এগেনস্টে গেছে, বাট তারা যদিও প্রোটেস্ট্যান্ট, ওভারঅল প্রোটেস্ট্যান্ট, বাট তাদের মধ্যেও ভাগ ভাগ করা আছে। তো এইটা হলো আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম, কাউন্টার রিফরমেশনে দেয়ার ওয়াজ আ প্রোপাগান্ডা ওয়ারফেয়ার অলসো। মানে চার্চ বুঝলো যে ক্যাথলিক্সরা শুধুই যদি লড়াই করে প্রোটেস্ট্যান্টদের হারাতে যায় সেটা একটা উপায় আছে, তার সাথেও প্রোপাগান্ডা ওয়ারফেয়ার চালাবে। মানে উই শুড ইনজেক্ট ইনটু দ্য মাইন্ডস অফ দ্য পিপল দ্যাট হাউ গুড ক্যাথলিসিজম ইজ অ্যান্ড হাউ ব্যাড প্রোটেস্ট্যান্টিজম ইজ। তাহলে একটা একটা মিলিটারি ওয়ারফেয়ার চালালো, একটা প্রোপাগান্ডা ওয়ারফেয়ার চালালো। ঠিক আছে? দ্যাট ওয়াজ কাউন্টার রিফরমেশন। তাহলে রেনেসাস, রিফরমেশন, কাউন্টার রিফরমেশন। আর রেনেসাস প্রথম এলো ইটালিতে। কেন এলো এটাও জানতে হবে আমাদের, কেন ইটালিতে প্রথম রেনেসাস এলো, 14th সেঞ্চুরিতে কেন এলো? বিকজ ইটালি, ওই যে ম্যাপটা একবার দেখাই, ইটালি সেই সময় ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত, এবং ইচ রাষ্ট্র হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। নেপলস, ভেনিস, পেপাল স্টেট, সিসিলি, সার্ডিনিয়া, কর্সিকা, ম্যাপটা দেখতে পাচ্ছ তোমরা, এরা ইন্ডিপেন্ডেন্ট রাজ্য, ঠিক আছে, বা রাষ্ট্র বলতে পারো, ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, এরা দে আর ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এবং তারা খুব ভালো ব্যবসা করছিল সেই সময়। They were controlling the ব্যবসা, they were controlling the commercial activities along the Mediterranean Sea. দেখো এখানে মেডিটেরিয়ানিয়ান সি রয়েছে, এই যে এইটা, ঠিক আছে। এবং ভালো ব্যবসা করলে যেটা হলো, ভালো ব্যবসা করলে কি হয়, তুমি প্রফিটস পাও। প্রফিটস পেলে কি হয়, তোমার এক্সেস যদি প্রফিট হয়ে যায়, তখন তুমি কি করবে, তখন খাওয়া দাওয়া, ঘোরা তুমি কত করবে, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা বিভিন্ন জায়গায় খরচা করো, ঠিক আছে, বাইরে যাওয়া, তুমি জিম, ভাস্কর্য তৈরি করা, পেন্টিং কেনা, এগুলো তখনই তুমি করবে যখন তোমার এক্সেস পয়সা। খুব নর্মাল যদি দিন আনি দিন খায় লোক হয়, বা মাস আনি মাস খায় লোক হয়, সে কিন্তু এত এইসব খরচাগুলো করবে না, তার প্রাইমারি ফান্ডামেন্টাল নিডস গুলো আগে পূরণ করবে, তাই তো। তো ইটালিয়ান সিটি স্টেটস গুলোতে বা ইটালিয়ান স্টেটস গুলোতে, ওগুলোকে সিটি স্টেটস বলা হতো, বিকজ ওই ছোট ভেনিস একটা সিটি, তার উপর অ্যারাউন্ড একটা স্টেট বুঝিয়ে উঠেছে, তাই এটা সিটি স্টেট, ঠিক আছে। তো ইটালিয়ান সিটি স্টেটস গুলো 14th-15th সেঞ্চুরিতে
ভালো কমার্শিয়াল বিজনেস করে একটা একটা খুব ভালো এক্সেস ইকোনমি তৈরি করেছে, ফ্লারিশিং ইকোনমি। এবং সেই ফ্লারিশিং ইকোনমি থেকে ওরা বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন পেন্টার এদেরকে এনকারেজ করা শুরু করে। এবং সেখান থেকে একটা অ্যাম্বিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড ইন উইচ পেন্টার্স, educators, writers, sculptors, they came up. So a culture was created over a period of 50, 100, 200 years. And hence we get Leonardo da Vinci, we get Michelangelo, we get Botticelli, so on and so forth. So Leonardo da Vinci had exceptional character, no doubt. But তো আকাশ থেকে পড়লো না, সিস্টেম জেনারেট করলো। মানে ওই রকম আরো অনেকে ছিল, হতে 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 একটা লিওনার্দো দা ভিঞ্চি তৈরি হলো, ঠিক আছে, এক্সেপশনাল ক্যারেক্টার। সেরকম মাইকেল অ্যাঞ্জেলো। তো এরা কেন এলো? বিকজ তাদের জন্য পয়সা ছিল। একটা লোক পেন্টিং করছে আর কেউ কিনছে না, তার পেন্টার ইজ নো পেন্টার, কেউ চিনবেও না তাকে, ঠিক আছে। কেনার জন্য লোক চাই, স্পেশালি এইসব কাজ। পড়ার জন্য রিডার চাই, বইটা লিখলেই তো হলো না, সামবডি শুড রিড, ঠিক আছে। তো এই যে আমি এখানে বক বক করে যাচ্ছি, দেয়ার মাস্ট বি সাম পিপল টু লিসন, নাহলে তো কোনো লাভ নেই। তাহলে সেই সেন্সে এই ইটালি রেনেসাঁস তৈরি হলো বিকজ অফ ভেরি গুড কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এবং এই রেনেসাঁস ইটালিতে শেষও হয়ে গেল বাই দ্য এন্ড অফ দ্য 15th century। 1494 অনওয়ার্ডস রেনেসাঁস এখানে প্রায় শেষ। কারণটা কি? কারণটা হচ্ছে মিলিটারি ইনভেশন। কে ইনভেট করলো? ফ্রান্স ইনভেট করলো। ফ্রান্স ইটালি ইনভেট করলো, মানে ইটালিয়ান স্টেটস গুলোকে ইনভেট করলো। আগে থেকেই খবর পেয়েছিল যে প্রচুর পয়সা আছে ইটালিতে, ফ্রান্স ওখানে ইনভেট করে পয়সাগুলো মানে করায়ত্ত করবে। তো সেই জন্য ফ্রান্স ইনভেট করে ইটালিকে ছত্রভঙ্গ করে দিল। এবং ইটালিকে যেই ছত্রভঙ্গ করে দিল, যেই সব ধরো পেন্টার ছিল, আর্টিস্ট ছিল, এডুকেটার্স ছিল, রাইটার্স ছিল, তারা সব এখান থেকে ছেড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে কোথায় গেল? ইউরোপেই গেল, নর্দার্ন ইউরোপ, ওপর দিকে, ঠিক আছে। এখান থেকে ওপর দিকে চলে গেল এইদিকে। নর্দার্ন ইউরোপে যেই গেল, এই যে রেনেসাঁস কনসেপ্টটা, এই মুভমেন্টটা তখন ইউরোপে ছড়িয়ে গেল। Am I clear about it? Renaissance, Reformation, and Counter-Reformation. Any doubts, any queries? হ্যাঁ স্যার, ক্লিয়ার। নো স্যার, নো ডাউট। Very good. আচ্ছা, আমার স্লাইডস গুলো আমি দিয়ে দেবো, তাতে দেখবে এখানে সব আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। যেগুলো আমি ডিসকাস করেছি সেগুলো এখানে স্লাইডসও রয়েছে। কনসেপ্টটা কি, এই যে পুরো কনসেপ্টটা রয়েছে, ঠিক আছে। আরো ডিটেলস এখানে দেওয়া আছে। হিউম্যানিজমের কনসেপ্ট দেওয়া আছে, যেটা রেনেসাঁসে তৈরি হলো, শুরু হলো। ইটালিয়ান ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, কেন ইটালিতে। এগুলো অবভিয়াসলি একটা ছবি, সেই সময় কোনো ফটোগ্রাফার ছিল না, কোনো ক্যামেরাও ছিল না। আচ্ছা, জানো প্রথম ক্যামেরা কবে ইউজ হয় ওয়ার্ল্ডে? প্রথম ছবি তোলা কবে শুরু হয় রাফলি? এটা সেই ফেমাস ছবি, লিওনার্দো দা ভিঞ্চির ফেমাস পেন্টিং মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চিকে অ্যাকচুয়ালি রেনেসাঁ ম্যান বলা হতো, বা রেনেসাস ম্যান। এখনো কোনো একজন ভদ্রলোক বা কোনো একজন ভদ্র মহিলা যদি অনেক কাজ একসাথে করতে পারেন, মানে অনেক বিষয় ট্যালেন্টেড থাকেন, তাকে রেনেসাস বলা হয়, রেনেসাস ম্যান বা রেনেসাস ওম্যান। রেনেসাস ওমেন বলা হবে না, রেনেসাস ম্যানই বলা হয়, বিকজ তখন জেন্ডার ইনইকুয়ালিটি এক্সিস্ট করতো, জেন্ডার ইকুয়ালিটি তখন আসেনি, ঠিক আছে। এগুলো হচ্ছে সব স্কাল্পটিং বাই মাইকেল অ্যাঞ্জেলো। 1494 যেটা বললাম, চার্লস এইট অফ ফ্রান্স ইনভেডেড ইটালিয়ান পেনিনসুলা উইথ অ্যান আর্মি অফ 30,000 men, ঠিক আছে। দেখো আবার সেই ম্যাপটা, নেপলস, সিসিলি, কর্সিকা, এগুলো যেটা বললাম, বিভিন্ন ছোট 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 রাষ্ট্রে ভাঙা ইটালি। ডিক্লাইনটা হলো, সেটাও বলেছি আমি, ডিক্লাইন। পরের চ্যাপ্টার হয়ে যাবে এনলাইটেনমেন্ট। নেক্সট দিন আমি ডিটেলসে পড়াবো, বাট এনলাইটমেন্ট শব্দটার অর্থটা আমাদের বুঝে নিতে হবে আজকে, বিফোর উই কল ইট এ ডে। সো এনলাইটমেন্ট মানেটা কি জানা আছে? স্যার, এনলাইটেনমেন্ট বলতে লাইক কোনো বিলিভস বা কোনো কনসেপ্টকে নিয়ে যখন কেউ একজন মানে একটা প্রোপাগেট করছে, তো সেইটাকে নিয়ে আমরা সেটাকে জানছি বা সেইটাকে জেনে সেটার উপর বিশ্বাস করছি, তো উই আর গেটিং এনলাইটেন্ড অ্যাবাউট দ্যাট কনসেপ্ট বা ফেয়ার টপিক। ফেয়ার না, ফেয়ার না, সেটা ঠিকই বলছো তুমি। অ্যাজ আ এক্সপ্লেনেশন অফ দ্য টার্ম ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। বাট আর ইউ অ্যাওয়্যার যে হিস্টোরিক্যালি এনলাইটমেন্ট কোন পিরিয়ডকে বলা হয় এবং কেন বলা হয়?
মানে হিস্ট্রিতে এনলাইটমেন্ট শব্দটা কি তোমরা শুনেছো কোথাও কোনোদিন? আর শুনলে কি পরিপ্রেক্ষিতে শুনেছো বা কি কনটেক্সটে শুনেছো? স্যার ইউরোপিয়ান হিস্ট্রির একটা কন্টেক্সটে শুনেছিলাম, এজ অফ এনলাইটেনমেন্ট একটা টার্ম, বাট দ্যাট অ্যাবসলিউটলি 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 এজ অফ এনলাইটমেন্ট যেটা শুনেছো তুমি একদম ঠিক শুনেছো। অ্যান্ড দ্যাট, এটা বুঝতে হবে মানেটা কি। মানেটা হচ্ছে এজ অফ এনলাইটমেন্ট, যেটা মানে হচ্ছে একটা প্রোগ্রেসের এজ, এজ অফ প্রোগ্রেস, এজ অফ সাইন্টিফিক প্রোগ্রেস। ঠিক আছে? এর আগের যে এজটা ছিল, মানে সে 14 সেঞ্চুরি থেকে শুরু করে সে 17 সেঞ্চুরি অব্দি। আচ্ছা বাই দ্য ওয়ে, এরকম নয় যে রেনেসাস শেষ হলো তারপরে রিফরমেশন শুরু হলো তারপরে কাউন্টার রিফরমেশন হলো, এরকম না। এটা চলছে, রেনেসাসও চলছে, ব্যাকগ্রাউন্ডে রিফরমেশনও চলছে, ব্যাকগ্রাউন্ডে কাউন্টার রিফরমেশনও চলছে, সব একসাথেই চলছে। ঠিক আছে? বাট এনলাইটমেন্টটা শুরু হলো রাফলি আবার 17 সেঞ্চুরি থেকে। ওকে? এনলাইটমেন্ট, রেনেসাস শুরু হলো 14 সেঞ্চুরি থেকে, ইটালি থেকে, তারপরে ইউরোপে ছড়ালো। আর এনলাইটমেন্ট শুরু হলো 17 সেঞ্চুরি থেকে। ওকে? তো এনলাইটমেন্ট শুরু হলো কি বেসিসে? বড় এক্সাম্পল কি? রেনে দেকার্তে আর আইজাক নিউটন। রেনে দেকার্তে হচ্ছে একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, আর আইজাক নিউটন হচ্ছে একজন ইংলিশ ফিজিসিস্ট। ঠিক আছে? আইজাক নিউটন কি দিয়েছিলেন? লজ অফ মোশন, আমরা সবাই জানি লজ অফ মোশন। আর উনি কি দিয়েছিলেন? ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে? ওই ওপরে আপেল চলে গেল, ছুঁড়লেন তলায় পড়লেন, এই গল্প তো আমরা সবাই জানি। ঠিক আছে? অন্যদিকে রেনে দেকার্তে কি দিয়েছিলেন? রেনে দেকার্তে কার্টেসিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি। তোমরা যদি কেউ 11-12 ম্যাথস নিয়ে থাকো তারা হয়তো জানবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট জিওমেট্রি। এক্স ওয়াই জেড ইউজ করে, মানে ভ্যারিয়েবলস এক্স ওয়াই জেড ইউজ করে আমরা বিভিন্ন পয়েন্টের মধ্যে যে জিওমেট্রিক্যাল ক্যারেক্টার্স গুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস। ঠিক আছে? কেউ পড়েছো তোমাদের মধ্যে এখানে এগুলো 11-12 ম্যাথস? হ্যাঁ স্যার, সায়েন্স ছিল স্যার, পড়েছি ভেরি ম্যাথস। গুড, তাই তো ওগুলো পড়েইছো তোমরা। ঠিক আছে? তো জানো। আচ্ছা ফাইন। ফর এক্সাম্পল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, মানে এটা ইটস ইকুয়েশন অফ অ্যান এলিপস। ঠিক আছে? এইভাবে চল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। রাইট রাইট রাইট। প্যারাবোলার ইকুয়েশন খেয়াল আছে? রাফলি হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ আ প্যারাবোলা? আচ্ছা, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ আ সার্কেল? সার্কেলের ইকুয়েশন খেয়াল আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। ঠিক আছে? প্যারাবোলা হচ্ছে, হ্যাঁ স্যার প্যারাবোলা এক্স হচ্ছে, স্কোয়ার, বলো বলো। স্যার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, মানে রাইট চারটে ফর্ম আছে, রাইট চারটে ফর্মে চারটে। অ্যাবসলিউটলি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হচ্ছে প্যারাবোলার ফর্ম। ঠিক আছে? তো প্যারাবোলা এরকম, সার্কেল তো আমরা জানি, এলিপস হচ্ছে ডিম্বাকৃতি। ঠিক আছে? হাইপারবোলা হচ্ছে দুদিকে দুটো চলে গেছে। ঠিক আছে? তো এইগুলো আমরা সব পড়েছি, বিভিন্ন রকম জিনিস, স্ট্রেট লাইন পড়েছি। ঠিক আছে? স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখেছি, তো এগুলো বিভিন্ন রকম পড়েছি। এইগুলো হচ্ছে কার্টেসিয়ান জিওমেট্রি, এগুলো বার করেছিলেন রেনে দেকার্তে। ঠিক আছে? উনি একজন ফ্রেঞ্চ, আর আরেকজন হচ্ছে আইজাক নিউটন। তো এরা দুজন বেসিক্যালি, এখানেও কিন্তু ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে লড়াই। ফ্রেঞ্চরা বলছে রেনে দেকার্ত হচ্ছে সেরা, ইংল্যান্ড বলছে না নিউটন হচ্ছে সেরা। ঠিক আছে? এদের মধ্যে লড়াই, যাক সেটা অন্য ব্যাপার। বাট এই যে পিরিয়ডটা 16th 17th 18th সেঞ্চুরি, এই যে পিরিয়ডটা, এটা হচ্ছে এজ অফ এনলাইটমেন্ট। কিছু ফিলোসফার এই এজটাকে বোঝানোর চেষ্টা করেছেন, তাদের মধ্যে প্রাইম হচ্ছেন রুসো আর কান্ট। ঠিক আছে? ইমানুয়েল কান্ট একজন জার্মান ফিলোসফার। উনি বললেন এনলাইটমেন্ট হচ্ছে সেই প্রসেস, ইটস আ ওয়ার্ক ইন প্রগ্রেস। ইমানুয়েল কান্ট বললেন এনলাইটমেন্ট হচ্ছে ওয়ার্ক ইন প্রগ্রেস, ইটস নট আ কমপ্লিট প্রসেস, প্রসেস হ্যাজ নট ইয়েট বিন কমপ্লিটেড। বিকজ উনি সেই এজের মধ্যে রয়েছেন, উনি 18th সেঞ্চুরিতে রয়েছেন। 18th সেঞ্চুরিতে রয়ে উনি এনলাইটমেন্টটাকে ডিসক্রাইব করছেন। তো উনি বলছেন ইটস আ ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজটা চলছে। কি কাজ? মানুষকে জাগিয়ে তোলার কাজ। কিভাবে জাগিয়ে তোলার কাজ? মানুষকে এটা বলা যে ভাই তোমরা ভাবো, থিঙ্ক, and you can think, যেটা আমি ক্লাসের শুরুতে তোমাদের বলেছি, you can think and I have full belief in your potentials, so also you also have belief in your potentials that you can think, you can write. কেউ তোমাকে হাতে ধরে লিখিয়ে দেবে না, বা লেখানোর দরকারও নেই, তোমরা নিজেরাই পারবে। তোমরা যদি কনসেপ্টটা বোঝো, আনসার তুমি নিজেই লিখতে পারবে। এবং কনসেপ্টটা বোঝার জন্য তোমাদের এড দরকার, তোমাদের স্পুন ফিডিং দরকার নেই। এটাই ইমানুয়েল কান্ট বলেছেন, কোনো কিছুরই স্পুন ফিডিং দরকার নেই। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার মাইন্ড অ্যান্ড র্যাশনালি আন্ডারস্ট্যান্ড দ্য situation. We can understand the world rationally, মানে with the help of some reason. Everything has a reason, ইমানুয়েল কান্ট বলছে। উইদাউট রিজন কিছু হয় না। মানে ইমানুয়েল কান্ট বলছেন এই যে সূর্যের চারিদিকে আর্থ ঘুরছে, there is a reason to it and that is gravitation. পরে নিউটন বার করলেন।
এবং তারও অনেক পরে আইনস্টাইন আরো বেশি ভাবে দেখিয়েছেন। সো হোয়াট এভার দ্য পয়েন্ট ইজ, উনি বলছেন অন্ধবিশ্বাস করো না, কোনো কিছুরই অন্ধবিশ্বাস করো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং উইথ দ্য হেল্প অফ ইউর রেশনাল মাইন্ড। সো দ্য পিরিয়ড of European history which harped on invoking your rational mind was the period of enlightenment. And according to Immanuel Kant, it was an work in progress during that period, মানে 17th 18th centuries. ঠিক আছে? তাহলে মেজর স্টলওয়ার্ডস অফ এনলাইটমেন্ট হচ্ছে নিউটন, রেনে দেকার্তে, ইমানুয়েল কান্ট এবং পরবর্তীকালে জন জাক রুসো বা জন জাক রুসো। রুসো কি বললেন, এবং ফ্রেঞ্চ একজন ফিলোসফার, উনি বললেন ম্যান ইজ বর্ন ফ্রি ইয়েট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। ঠিক আছে? এবং রুসোর বক্তব্য থেকে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন অনেকটাই এনকারেজ পেয়েছিল বা এনকারেজমেন্ট পেয়েছিল। ওকে, এই যে দেখো, এনলাইটমেন্ট অর দ্য এজ অফ রিজন, এগুলো সব ডিটেলস দেওয়া আছে। এ হচ্ছে ইমানুয়েল কান্ট, German philosopher Immanuel Kant's essay, What is Enlightenment? Opens with the statement, enlightenment is man's emergence from his self-imposed immaturity. মানে ম্যান বা এখানে মানুষ, ম্যান বলতে শুধু ম্যান নয়, জেন্ডার হিসেবে নয়, ম্যান ওমেন সবাই মানুষ। মানুষ বলছে আমরা, মানে কান্ত বলছেন যে মানুষ নিজেই নিজের মাথায় একটা, মানে নিজের চোখের সামনে একটা অন্ধকারাচ্ছন্ন দেওয়াল বা অন্ধকারাচ্ছন্ন পর্দা লাগিয়ে রেখেছে। মানুষ বোঝার চেষ্টা করছে না, মানুষ অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছে। সেটা এনলাইটমেন্ট নয়। এনলাইটমেন্ট হচ্ছে সেই পর্দাটাকে আস্তে 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 তুলে ধরা বা তুলে দেওয়া, মানুষ যাতে পুরো দুনিয়াটাকে নিজের মগজাস্ত্র ইউজ করে বুঝতে পারে। ঠিক আছে? মগজাস্ত্র যেটা তোমরা নিশ্চয়ই জানবে, সত্যজিৎ রায় এই কথাটা ব্যবহার করেছিলেন ফেলুদাতে, সেই মগজাস্ত্র কথাই আমি বলছি। নিজের মগজ ইউজ করে যদি তুমি দুনিয়াটাকে বুঝতে পারো, দ্যাট ইজ এনলাইটমেন্ট, তখনই তুমি এনলাইটেন্ড হবে। কান্ত বলছে, কান্ত had urged for independent thinking as expressed in his called dare to know। উনি জার্মান ভাষায় লিখেছিলেন, সেটাকে বলে স্যাপেরে অডি। দেখো এখানে রয়েছে আমার স্লাইডে, স্যাপেরে অডি, এই জিনিসটা। স্যাপেরে অডি মানে ডেয়ার টু নো। ডেয়ার টু নো মানে তুমি জানার চেষ্টা করো, নিজের ক্ষমতা ইউজ করে, নিজের মাইন্ড ইউজ করে, নিজের ইন্টেলেক্ট ইউজ করে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তখনই তো তুমি ওই যে অন্ধকারাচ্ছন্ন পর্দাটা আছে ওটাকে সরিয়ে ফেলতে পারো। নাহলে তোমার অ্যারাউন্ডে যে পর্দাটা অন্য কেউ লাগিয়ে তোমাকে মগজ ধোলাই করবে না, তার কি গ্যারান্টি আছে? এইটা হচ্ছে এনলাইটমেন্টের পথ বা এনলাইটমেন্টের কনসেপ্ট। এবং সেই কনসেপ্টে দেখো সাইন্টিফিক ভাবনা চিন্তা আসতে শুরু করবো। সাইন্টিফিক বলতে এক্সপেরিমেন্ট করে বোঝা, থিওরি দিয়ে এক্সপেরিমেন্টটাকে জাজ করা। ঠিক আছে? আজকের দিনের যে সাবজেক্টগুলো আমরা পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এগুলো উঠে আসা। এরকম না যে আগে ফিজিক্স কেমিস্ট্রি ছিল না, আগেও ছিল, বাট এখানে আরো বেশি করে মডার্নাইজড ভার্সনে উঠে এলো। Three fundamental characteristics of the philosophy of enlightenment were to have faith in reason and human rationality, to reject the tradition and the pre-established institutions and thoughts, to search for the practical knowledge as well as the power to control nature. Any doubts up to here? আচ্ছা, ক্লিয়ার স্যার, বুঝেছি। সবার ক্লিয়ার? So that I can end over here today. তাহলে আমরা বেসিক্যালি দেখো, Yes, sir. হ্যাঁ, আমরা চারটে কনসেপ্ট ডিসকাস করলাম, রেনেসাঁস, রিফরমেশন, কাউন্টার রিফরমেশন অ্যান্ড এনলাইটমেন্ট। ঠিক আছে? আমি স্লাইডস গুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তারপরে আমরা ঢুকে যাব কিন্তু অ্যাকচুয়াল কোর ইস্যুজ অফ আওয়ার সিলেবাস। ঠিক আছে? যাতে বলে, যেগুলো বলে তোমার গ্লোরিয়াস রেভলিউশন, আমেরিকান রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন, ওগুলোতে চলে। ওকে, স্যার এগুলো কি সবকটাই ক্রোনোলজিক্যালি হয়ে গেছে, মানে একটার পর একটা? না, আমি যে বললাম, রেনেসাঁস হচ্ছে 14th সেঞ্চুরিতে স্টার্ট হলো। ঠিক আছে? ইটালিতে স্টার্ট হলো, তারপরে আস্তে আস্তে ইউরোপে ছড়িয়ে গেল। ওকে, আর এনলাইটমেন্ট স্টার্ট হলো 17th সেঞ্চুরি, 17th-18th সেঞ্চুরিতে। ওকে, 17th সেঞ্চুরি স্টার্ট হলো, 18th সেঞ্চুরি অব্দি চললো এনলাইটমেন্ট, মানে 100-200 বছর চললো। তাহলে সর্বপ্রথম হচ্ছে রেনেসাঁস, ফলোড বাই রিফরমেশন, ফলোড বাই কাউন্টার রিফরমেশন, অ্যান্ড ফাইনালি এনলাইটমেন্ট। এইভাবে চলেছে। রেনেসাঁস 14th সেঞ্চুরি, রিফরমেশন হচ্ছে 16th সেঞ্চুরি, কাউন্টার রিফরমেশনও রাফলি ওর পরেই, ঠিক পরে পরেই, এবং 17th সেঞ্চুরি থেকে এনলাইটমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে।
সবাই যদি বুঝতে পারো তাহলে আমি আজকে ইতি টানছি, আমি এটাকে বন্ধ করছি। এটা হচ্ছে রুশোর ছবি, ঠিক আছে, রুশোর একটা পেন্টিং আছে। ওকে, এটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা দেখে নেবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। ওকে দেন, আই এম কলিং ইট এ ডে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you, Thank sir. you.